2 বছর পর দেশে ফিরছি। না, 2 বছর বললে ভুল হবে। 2 বছর 3 মাস 27 দিন পর দেশের মাটিতে পা রাখতেই বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে গেল। কিভাবে মায়ের মুখোমুখি দাঁড়াবো এটা ভেবে ভীষণ ভয় করছে আমার। মা 2 বছর পর আমাকে দেখে কেমন রিয়েক্ট করবে? নিশ্চয়ই আমাকে দেখে কান্না করে দেবে, আবার ঝাড়ু পেটা করে বাসা থেকে বেরও করে দিতে পারে। মার কথা বলা যায় না। হঠাৎ চোখ বন্ধ করতেই ঝর্ণার মায়া ভরা মুখটা চোখের সামনে ভেসে উঠল। ঝর্ণা আমাকে দেখতে পেলে নিশ্চয়ই ওরা ধরা মার শুরু করে দেবে। ও যা পাগলি মেয়ে, আর ভ্যাবে করে কাঁদবে এটা 100% শিওর। শেষ যখন ওকে দেখেছিলাম সেদিনের মতোই হয়তো হামাও করে কাঁদবে। আমার ভাই ভাবিরা আমাকে দেখে হয়তো বা আর সবার মতো খুশি নাও হতে পারে। সে রাতের পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। অবশ্য ভাই আমাকে বেশ কয়েকবার কল করেছিল, কিন্তু আমি তার সঙ্গে কথা বলিনি। তার কণ্ঠ শুনলে আমার সেই রাতের কথা মনে পড়ে যায়। আমার বড় ভাই তো আমার মুখ দেখতেও চায় না, তাহলে কথা বলে শুধু শুধু আবেগ বাড়িয়ে কী লাভ? সত্যি বলতে আমি সেদিন ভাইয়ের সব কথা শুনে কষ্ট পেলেও একদিন হয়তো এই কথাগুলো ভুলেই যেতাম। কিন্তু যখন আমি সিঁড়ি বেয়ে নামছিলাম সেই মুহূর্তে ভাবির বলা কথাটা আমার কানে আজও বাজে। ভাবি সেদিন ভাইকে বলেছিল আমাকে জন্ম দেয় নাকি আমার বাবা মাই সবচেয়ে বড় ভুল। আমাকে নাকি বাবা মা আদর আদরে বাদর বানিয়ে ফেলেছে। বাবা মা আমাকে নাকি সঠিকভাবে লালন পালন করতে পারেনি। আমার মতো কোলাঙ্গাল ছেলেদের নাকি জন্ম নেওয়ার চেয়ে নিঃসন্তান থাকাই ভালো। আর আমার বড় ভাই চুপচাপ ভাবির কথাগুলো শুনছিল, কোনো প্রতিবাদ করেনি সেদিন। কষ্টটা আমার এই জায়গায়, আমি এই কথাগুলো চাইলেও বলতে পারি না। ভাইকে একটিবার ভাবিকে থামিয়ে দিয়ে বলতে পারতো না? ভাবি না হয় আমাকে চেনে না, তবে ভাইয়া তো আমাকে চিনতো। আমি কেমন ছেলে ভাইয়া তো সে সম্পর্কে খুব ভালোভাবেই জানতো। আমি যাই করি না কেন কখনো কারো ইমোশন নিয়ে খেলা করিনি। আমি তো সেদিন ঝর্ণার সাথে কোনো রকম অন্যায় করিনি বা মিষ্টির বাসায় উল্টাপাল্টা কাজও করিনি। না আমি কোনো শেষরামি করছিলাম। তাহলে তারা না জেনে কেন আমার উপর এত সব অপবাদ চাপিয়ে দিয়েছিল? ভাবি আমার মা বাবাকে আমাকে মানুষ করা নিয়ে প্রশ্ন তুলেছেন, অথচ আমার ভাই চুপচাপ ভাবির কথা শুনছিল। ভাই তো জানতো আমার বাবা মা কত সুন্দর করে আমাদেরকে মানুষ করেছিল, তাহলে সে কেন কোনো প্রতিবাদ করলো না? কষ্টটা আমার এই জায়গায়। আমি সারা জীবন চেষ্টা করলে এই কথাগুলো বলতে পারবো না। আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না দেশে ফেরার, কিন্তু মা বাবার জন্যই ফিরতে হলো। বাবার শরীরটা নাকি কিছুদিন হলো ভালো না। যখনই ফোন দিতাম সবসময় চুপ করে থাকতো, আর মা তো সবসময় শুধু কান্নাকাটি করতো। ভিডিও কল দিলে বলতো, না খেয়ে না খেয়ে তুই কতটা রোগা হয়ে গিয়েছিস বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আর মা ফোন রাখার আগে প্রতিবারই একটা কথাই বলতো, বাবা ইংল্যান্ডের গাইতে যেন বিয়ে করে আনিস না, তাহলে কিন্তু তোকে বাসাতে ঢুকতে দিব না। আমি যে ইংল্যান্ডে যাচ্ছি এই কথাটা শুধু বাবা জানতো, মাকে জানায়নি। কারণ মা কান্নাকাটি করতো, আর মাকে কাঁদতে দেখলে আমি কিছুতেই ইংল্যান্ড যেতে পারতাম না। আর তখন আমার পক্ষে এদেশে থাকা খুব কষ্টদায়ক হয়ে উঠেছিল। মা বাবাকে তো আর বলতে পারিনি আমি কেন দেশ ছেড়ে চলে এসেছিলাম। সেদিন ভাইয়া বেবির বলা কথাগুলো শুনলে মা বাবা হয়তো কষ্ট পেত, হয়তো তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেত। আর আমি কখনোই চাই না আমার জন্য অন্য কারোর সম্পর্ক খারাপ হোক। ইংল্যান্ডে যাবার পর 1 মাস পর যখন মায়ের সঙ্গে কথা হলো, মা সে কি কান্না! মা সেদিন বলেছিল, তোর পড়াশোনাকে আমি গুলি মারি, তুই তাড়াতাড়ি আমার কাছে ফিরে আয় বাবা। আমার কোলটা ভীষণ খালি খালি লাগছে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। ওরে বাবা, আমি তোকে ছাড়া এতদিন থাকবো কিভাবে বাবা? মার কথাগুলো শুনে আমি মনে মনে বলেছিলাম, মা আমি আর কখনোই তোমাদের কাছে ফিরবো না। আর আমি কিভাবে তোমাদের ওখানে যাই বলো? তোমার বড় ছেলে তো আমার মুখই দেখতে চায় না, আর বাসায় গেলে তো আমার মুখটা তাকে দেখতে হবে। তাই আমি আর কখনো বিদেশে ফিরবো না। তখন কে জানতো যে পাগলি মেয়েটা তার ভালোবাসা দিয়ে আমাকে পাগল করে ফেলবে। আমি ঠিক করেছি পাগলিটাকে বিয়ে করে ওকে নিয়ে ইংল্যান্ডে চলে যাব। ওখানে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে ছোটোখাটো একটা রেস্টুরেন্টে ব্যবসা দাঁড় করেছি। বেশ ভালো ইনকাম হয় আমাদের রেস্টুরেন্টে। ওখানে শুরু করবো আমাদের ছোট্ট সংসার। আপনারা হয়তো ভাবতেছেন এই পাগলিটাকে, সেই পাগলি মেয়েটার নাম ঝর্ণা। হ্যাঁ, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমি তাকে ভালোবাসি এটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছিল। ইংল্যান্ড যাবার 2 মাস পর হঠাৎ একদিন পার্কে দেখলাম একটা ব্রেঞ্চে যুবতী মেয়ের কোলে এক যুবক মাথা রেখে শুয়ে আছে। মেয়েটা ছেলেটার চুলে বেলি কেটে দিচ্ছে, ঠিক যেভাবে ঝর্ণা আমার চুলে বেলি কেটে দিয়েছিল। সেদিনের পর থেকেই শুরু হলো মহাবিপদ। চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠত পিচ্ছি মেয়েটার ছবি। কিছুদিনের মধ্যে আমার জীবনটা ঝর্ণাময় হয়ে উঠল। ঘুমোতে গেলেই ঝর্ণা, পড়তে বসলে ঝর্ণা, যেটাই করি শুধু ঝর্ণার কথা মনে পড়ে। সেদিনের পর থেকে স্বপ্ন দেখতে লাগলো মুখে নিয়ে। ওর চিন্তাটা আমি আমার মাথা থেকে কিছুতেই সরাতে পারছিলাম না। ফোনের গ্যালারি খুঁজে ওর ছবিটা ওয়ালপেপার বানিয়ে ফেললাম। হঠাৎ খেয়াল করলাম কারণে অকারণে ওর ছবিটা দেখতে ভালো লাগে। রাতে ঘুমানোর আগে ওর ছবিটা বের করে বুকের সঙ্গে জড়িয়ে ঘুমাতে ভালো লাগে। দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নাকি ভালোবাসা বাড়ে। একসময় মনে হলো ওই পাগলিটাকে ছাড়া আমার চলছে না, যে করেই হোক ওকে আমার চাই।
বাবাকে ফোন দিয়ে সব বললাম। বাবার ফোন নাম্বার আমাকে ম্যানেজ করে দিল। আমি ফোন দিলাম, কিন্তু ফাজিল মেয়েটা ধরে না। আমি ভাবলাম বাবাই তো ভুল নাম্বার দিয়েছে। লজ্জায় পরে আবার বাবাকে সে কথা বলতেও পারলাম না। ফেসবুকে ঝর্ণা লিখে সার্চ দিলাম, হাজার হাজার ঝর্ণার আইডি চলে এলো। আমি ঝর্ণার পুরো নামটা জানতাম না, যার ফলে ঝর্ণা নামের প্রায় সবগুলো আইডির প্রোফাইল আমি চেক করেছি, কিন্তু ঝর্ণাকে কোথাও খুঁজে পাইনি। যখন আমি হাল ছেড়ে দিয়েছি, একদিন হঠাৎ করে ফেসবুকে একটা আইডির নাম দেখে আমার চোখ ছানাবড়া হয়ে যায়। অভ্র লাল চৌধুরী। ঝর্ণা আমাকে এই নাম দিয়েছিল। আমি প্রোফাইলটা চেক করতে দেখলাম কভার ফটোতে আমার একটি ছবি দেওয়া। আমি তাকিয়ে নদীর জল দেখছিলাম, সেই ফাঁকে ঝর্ণার ছবিটা তুলেছিল। আমি সঙ্গে সঙ্গে মেসেজ দিলাম, এই আপনি কে? আমার ছবি পেলেন কোথায়? আর আমার ছবি কভার ফটোতে দিয়েছেন কেন? আমি মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় বসে থাকতে থাকতে ক্ষান্ত হয়ে গেলাম। একদিন দুদিন পেরিয়ে গেল, কিন্তু কোনো রিপ্লাই এলো না। 3 দিনের মাথায় রিপ্লাই এলো। আপনার একটা ছবি দেন তো দেখি। আমি সঙ্গে সঙ্গে একটা ছবি পাঠিয়ে দিলাম। একটু পর রিপ্লাই এলো, আপনি একটা কুত্তা, আপনি লোকটা খুবই খারাপ। আপনি আমাকে না বলে কিভাবে ইংল্যান্ড চলে গেলেন? আচ্ছা তুমি কি ঝর্ণা? না, আমি ঝর্ণার মা। বাজে লোক আপনি, মেসেজ দিবেন না আমাকে। আমি আর দেরি করলাম না, বলে ফেললাম, ঝর্ণা আমি ভালোবাসি তোমাকে। এটা কোনো ক্ষণিকের ভালো লাগা নয়। তুমি হয়তো জানো না, তুমি আমাকে ঠিক মতো ঘুমোতে দাও না। বারবার আমার স্বপ্নের মধ্যে সে জ্বালাতন করো। আমি চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাই। তোমাকে ছাড়া থাকা আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি বলবো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু তুমি বিহীন আমার জীবনটা আসবাবপত্রবিহীন ঘরের মতো, প্রাণবিহীন দেহের মতো। ঝর্ণা অনেকক্ষণ ধরে কি জানি টাইপ করলো, কিন্তু যখন রিপ্লাই এলো দেখলাম ও লিখেছে তাই। এটা দেখে একটু কষ্ট পেলাম। একটিবার একটা অডিও ক্লিপ পাঠালো। আমি ওপেন করতে শুনতে পেলাম ঝর্ণার মিষ্টি কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীত। ইস, ওই শাকচুন্নি মিষ্টির ওপর নজর না দিয়ে দিতে প্রথম একটু আমার দিকে তাকাতেন, তাহলে হয়তো আজ আপনি আমার পাশে থাকতেন না। আপনাকে আপনার ভাই ভাবির কথা শুনতে হতো। জানেন আমি আপনার জন্য কত কান্না করেছি। আপনি যখন আমার সামনে ওই শাকচুন্নিটার কথা বলতেন, আমার যে কি কষ্ট লাগতো। আচ্ছা বাদ দাও না এসব কথা, জানো কত কষ্ট করে তোমাকে খুঁজে পেলাম। ওই শোনেন, এখন ওসব কথা বাদ, জলদি আমার কাছে 1000 টাকা পাঠান। কেন? 1000 টাকা দিয়ে কি করবা? আমি মানত করেছি, যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি তাহলে ফকিরকে 1000 টাকা দিব। যোগাযোগ যেহেতু হয়ে গেল, সেহেতু এখন 1000 টাকা দিন। আমার জমানোর টাকা থেকে খরচ করতে আমার ভীষণ কষ্ট হবে। আপনি দূরে গেছেন, এখন টাকাটাও আপনি দিবেন। তুমি তো দেখি জম কিপটা। আচ্ছা টাকা নয় পাঠাচ্ছি, তার আগে একবার ভিডিও কলে কথা বলতে পারি? না, কোনো প্রকার ভিডিও কলে কথা হবে না, এটা আপনার শাস্তি। কিন্তু আমার যে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। এখন যদি দেখতে ইচ্ছে করে তাহলে দেশে এসে দেখে যান। সেদিন থেকে শুরু হলো আমাদের জীবনের ভালোবাসা নামের এক নতুন অধ্যায়। সব কিছু ভালোই চলছিল। গত 3 মাস হলো ঝর্ণা ফোন দিয়ে শুধু কান্নাকাটি করে। তার বাবা নাকি তার বিয়ের জন্য পাত্র দেখছে। আমি বুঝি না, তো ছোট্ট মেয়েকে বিয়ে দেওয়ার কি আছে? ঝর্ণাকে ফোন দিলেও শুধু কান্নাকাটি করতে আর বলতো, আপনি ওখানে বসে থাকেন, আপনার আসতে হবে না। বাবা আমার বিয়ে দিয়ে দিক, আপনি ওখানে বসে বসে মূলা চিবুন। পাগলিটা কিছুদিন হলো শুরু করেছে নতুন পাগলামি। আমার যদি অন্য কোনো ছেলের সাথে বিয়ে হয়ে যায়, আমি কিন্তু সেই রাতে আত্মহত্যা করব। আপনি যদি আমার ভালো চান তাহলে দেশে আসুন, আর আপনি যদি চান আমি আত্মহত্যা করে জাহান্নামে যাই, তাহলে ওখানে বসে বসে মূলার জুস খান। কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমি আল্লাহর কাছে আপনার নামে বিচার দেব। বলবো যে আমি আপনার জন্যই আত্মহত্যা করেছি, আপনাকে যেন আমার সঙ্গে জাহান্নামে দেয়। এইসব বলতো আর ভেবে করে কাঁদতো। আমি যখন রেগে কথা বলি, একদম বাজে কথা বলবা না, আমাকে ছাড়া থাকতে যদি তোমার এতই কষ্ট হয় তাহলে চলে আসুন আমার এখানে। আমি কেন যাব? আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। কি আর করার, শেষমেশ বাধ্য হয়ে দেশে আসতে হলো। কিন্তু আমি যে দেশে আসছি একথা কাউকে জানিয়ে আসিনি। সবাইকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাবার বাসার সামনে। 2 বছর অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। অনেক নতুন নতুন বাড়ি হয়েছে, রাস্তাঘাট আবার নতুন করে তৈরি হয়েছে। আমি আস্তে করে কলিং বেল চাপ দিলাম, হাত দিয়ে আমার হাত ধরেই, কারণ আমার হাত কাঁপছিল। কলিং বেল দিতে মা দরজা খুলে দিল। মা যে 2 বছর পর আমাকে দেখে ভীষণ অবাক হয়েছে, সেটা আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। মা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও আমি কাকে দেখছি? আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? শুভ্রর বাবা, দেখো কে এসেছে। তোমার বাদর ছেলেটা বাড়ি ফিরে এসেছে। আমি মুচকি এসে বললাম, মা
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? ইংল্যান্ডের গাইকে বিয়ে করে নিয়ে আসছিস? না মা, অস্ট্রেলিয়ান গরু। হারামজাদা, তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বলে মা আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। মা সমানে আমার কপাল মুখে চুমু খেতে লাগলো। আমাদের থেকে দূরে থাকতে তোর একটুও কষ্ট হলো না? না খেয়ে না খেয়ে তো একদম রোগা হয়ে গেছিস। বাড়ি এসেছিস, এখন আর কোনো চিন্তা নেই। আমি তোকে খাওয়ায় খাওয়ায় মোটা বানিয়ে ফেলবো। বাবা আমাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো। দেখলাম বাবার চোখে পানি, কিন্তু বাবাকে দেখে মনে হলো না বাবা অসুস্থ, বেশ সুস্থ সবলে আছে। নিশ্চয়ই আমাকে দেশে ফিরে নিয়ে আসার জন্য মিথ্যে কথা বলেছে। মা ভাইয়া ভাবিকে দেখছি না। আর ঝর্ণাদের বাসায় দাওয়াত, ওখানে গেছে। আমরা বের হচ্ছিলাম, ওর মাঝেই তুই এলি। তুই যা, ফ্রেশ হয়ে নে। চৌধুরী সাহেব, আপনি ওদের বাসা থেকে ঘুরে আসুন। আমি আমার ছেলেকে রেখে কোথাও যাচ্ছি না। ঝর্ণা কি এখন বগুড়ায় থাকে মা? বাবা আমার দিকে বুড়ো কুচকে তাকিয়ে বলল। এমন ভাব করছিস যেন তুই কিছুই জানিস না। মা বাবার কথা কিছুই বুঝতে পারলাম না। অবাক চোখে বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ওর বাবার পোস্টিং এখন বগুড়ায়। তাহলে চলো মা, আমি তোমাদের সঙ্গে যাব। তুই যাবি? আচ্ছা চল, অনেক দিন পর দেশে এলি, সবার সঙ্গে দেখা হবে, ভালো লাগবে তোর। ঝর্ণাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। কতদিন হলো মেয়েটাকে দেখে না, এখন বেশ বড় হয়ে গেছে হয়তো। মা আমার দিকে তাকিয়ে বলল, কি এত ভাবছিস? যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। আর শোন, যদি খারাপ লাগে তাহলে রেস্ট কর। রেস্ট করলে চলবে নাকি? তোমার ছেলের মনে এখন শুধু ঝর্ণা ঝর্ণা করছে। মা বুড়ো কুচকে বাবার দিকে তাকিয়ে আবার বলল, মানে? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মানে কিছু না মা, বাবা ফাজলামি করছে। তোদের বাবা ছেলের মধ্যে তো অবশ্যই কিছু একটা চলছে, যেটা তোরা আমাকে বলতে চাচ্ছিস না। ঝর্ণাদের বাসার সামনে গাড়ি থামাতেই আমি বাবা মাকে বললাম, তোমরা যাও, আমি একটু পর আসছি। তার আগে কাউকে যেন আমার আসার খবর জানিয়ে দিও না আবার। কেন বাবা, তুই আবার কোথায় যাবি? বাবা টিটকারি মেরে বলল, আরে বোঝো না, ছেলে অনেকদিন পর দেশে এসেছে। তোমার ছেলে প্রথমে ঝর্ণা দেখবে, ঝর্ণার ভালোবাসার পানিতে হাবুডুবু খাবে, তারপর ঝর্ণার পানির সঙ্গে নিয়ে বাসায় ঢুকবে। মা বাবার কথা রাগামাতে কিছুই বুঝতে পারল না। বুড়ো কুচকে বলল, এখানে আবার ঝর্ণা কোথায়? ঝর্ণার দেখার জন্য তো ঢাকার বাইরে যেতে হবে। আছে আছে, তোমার চোখে ওটা পড়বে না। ঝর্ণাটা শুধু তোমার ছেলেকে ভিজিয়ে, অন্যদের এই ঝর্ণার ভেজাবার কোনো সুযোগ নেই। তাই তোমাদের মতো সাধারণ মানুষরা এই ঝর্ণাকে দেখতেও পারে না। কি জানি বাপু, তোদের বাপ ছেলের মধ্যে কি যে চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাসায় গিয়ে আচ্ছা মতো খবরদারি করতে হবে তোমাদের দুজনের উপর। বলে বাবা আমার দিকে তাকিয়ে মুচকে হাসলেন। বাবারা বাসার মধ্যে চলে যেতেই আমি ঝর্ণাদের বাসার সামনে দাঁড়িয়ে ওকে মেসেঞ্জারে কল দিলাম, যাতে ও বুঝতে না পারে। ঝর্ণা কল রিসিভ করে বলল, আপনি দেশে কবে ফিরবেন? কণ্ঠ শুনে মনে হলো সে আমার উপর ভীষণ রেগে আছে। আমি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললাম, এখন অনেক কাজের চাপ, তুমি আমার কাছে চলে আসো। থাক, তোর আসতে হবে না। আমার বাবা এখানে বুড়া চাচার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিক, আর তুই ওখানে বসে বসে মজা নে কুত্তা। থাক, তোর আর আসতে হবে না, তুই ওখানেই থাক। আসলে তুই তো আসতেই চাস না, আর আসবি বা কেন? ওখানে এত সুন্দর জীবন ছেড়ে কি আর বাংলাদেশে আসতে ইচ্ছে করবে? আমি বুঝতে পেরেছি, তুই তো চাস না আমাকে তোর জীবনের সাথে জড়াতে, আমাকে একেবারে নিজের করে নিতে। তুই তো আল্লাহর কাছে সবসময় দোয়া করিস আমি যাতে তোর জীবন থেকে দূরে সরে যাই। আর তুই ওখানকার একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে ওখানেই সেটেল হয়ে যাওয়ার ফোন দিয়ে আসছিস। ওখানে গিয়ে সাদা গাই দেখে তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। তোর কি এখন আর আমাকে ভালো লাগবে? তুই আমাকে একটুও ভালোবাসিস না। ভালোবাসলে এত দিন চলে আসতি। বলে ঝর্ণা কেঁদে উঠলো। আমি হাসি চাপিয়ে বললাম, এই পাগলি মেয়ে, তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব? আপনার মতো দাঁত বের করে হি হি করে হাসবো? কষ্ট তো আপনার হচ্ছে না, কষ্ট হচ্ছে আমার। কবে থেকে বলছি বাসায় আমার বিয়ের কথা চলছে, বাসায় আমার বিয়ের কথা চলছে, কিন্তু মশাই কানের কাছে যায় না। শয়তান লোক একটা, সারাদিনই তো বলেন ছবি দাও ছবি দাও, ভিডিও কল দাও। কতদিন হলো তোমাকে দেখি না, আরো কত কি। এতই যখন দেখতে ইচ্ছে করছে তাহলে আসছেন না কেন? আমার বিয়ে যদি অন্য কারোর সঙ্গে হয়ে যায়, আমি কিন্তু সত্যি সত্যি। আমি ঝর্ণাকে থামিয়ে দিয়ে বললাম, একদম চুপ,
আর একবার ওই কথা মুখে আনবে না। এখন একটু কষ্ট করে তোমার বাসার সামনে বেরিয়ে আসো। কেন, বাসার সামনে গিয়ে কি হবে? ঝর্ণা একটু খুশি হয়ে বলল, আচ্ছা, আপনি কি এখন আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন? আপনি কি দেশে আসছেন? আরে না, অনেক কাজের চাপ তো, যাবো কিভাবে? তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি, নিচে নেমে দেখে এসো। মুহূর্তে আবার ঝর্ণার মনটা খারাপ হয়ে গেল। ধুরবাল, আপনার কাজ কি কোনোদিন শেষ হবে না? আমার আর ভালো লাগে না। কতদিন আর ফোনে ফোনে প্রেম করব? আমারও তো অন্যদের মতো ইচ্ছে করে আপনার হাতে হাত রেখে পায়ে সঙ্গে পা মিলিয়ে চলতে। আমারও তো ইচ্ছে করে রেস্টুরেন্টে বসে আপনার পকেট খালি করতে। আমারও তো ইচ্ছে করে পার্কে বসে আপনার সঙ্গে ফুচকা খাইতে। আমারও তো ইচ্ছে করে রিকশায় আপনার পাশে বসে পুরো শহরটা ঘুরতে। ওরে বাবা, এত কিছু করতে ইচ্ছে করে, কিন্তু গাড়ি থাকলে তুমি রিক্সা চড়ে ঘুরবে কেন? ও আপনি বুঝবেন না, গাড়িতে তো আর ঘাসাঘাসি করে বসা যাবে না। আর রিকশায় বসে প্রেম করার অনুভূতিটাও অন্যরকম, যেটা আপনার দামি গাড়িতে হবে না। তো ম্যাডাম, আপনি প্লিজ নিচে গিয়ে আপনার গিফটটা নিয়ে আসুন না। আচ্ছা, রাখছি। না না, কল কেটো না, আমার সঙ্গে কথা বলতে বলতেই যাও। ঝর্ণা গেট খুলে বেরিয়ে এলো। আমি আড়ালে লুকিয়েছিলাম। সে কাউকে দেখতে না পেয়ে আমাকে বলল, কই তোমার গিফট? কেউ তো নেই। আমি আড়াল থেকে বেরিয়ে সামনে গিয়ে দাঁড়াতেই সে আমাকে দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে গেল। সে হা করে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ঝর্ণা সোনালি রঙের একটা শাড়ি পরেছে, পুরো শাড়িটায় পাথরের কাজ করা। শাড়িটার সঙ্গে ম্যাচিং করে হাত ভর্তি চুড়ি পরেছে। ওকে দেখতে ভয়ঙ্কর সুন্দরী লাগছে। ঝর্ণা প্রায় 1 মিনিট হলো হা করে আমার দিকে তাকিয়ে আছে। এরই ফাঁকে ওর যে হাতে ওর ফোনটা পড়ে গিয়েছিল সেটা ওর খেয়ালই নেই। 1 মিনিট পর সে মুখে হাত দিয়ে চলো চলো চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি? আচ্ছা, সত্যি কি মিস্টার অভ্রনীল চৌধুরী আমার সামনে দাঁড়িয়ে আছে? আমি মুচকে এসে কিছু বলতে যাব, তার আগে ঝর্ণা ছুটে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো, শক্ত করে জড়িয়ে ধরে বলল আমাকে। এরপর ফুপে ফুপে কাঁদতে কাঁদতে বলল, আপনি খুবই পচা। আমাকে কষ্ট দিয়ে আপনি খুব মজা পান। আমাকে আগে বললে কি হতো জানেন? কিছুক্ষণের জন্য আমার হার্টবিট আটকে গিয়েছিল। আর একটু হলে হার্ট ফেল করে মারা যেতাম। একদম বাজে কথা বলবা না। তুমি সবসময় মরার কথা বলো কেন, বেয়াদব মেয়ে? এরপর যদি তোমার মুখে এই কথা শুনেছি তাহলে তোমার খবর আছে। একদম এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। ওমা, বিয়ে না করতেই স্বামীর মতো ধমক দেওয়া শুরু করে দিয়েছেন। তোকে তুমি যদি বিয়ে না করে আমাকে এভাবে জড়িয়ে ধরতে পারো তাহলে আমি কি ধমক দিতে পারবো না? আমি জড়িয়ে ধরবো না তো তোকে জড়িয়ে থাকবি অন্য কেউ আছে নাকি? আমি জড়িয়ে ধরবো, ইচ্ছে হলে চুমু খাবো। বলে আমার গালে একটা চুমু দিল। ঝর্ণা ঘুরছো কি? কেউ দেখে ফেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। স্যার বলছি, এটা কিন্তু পাবলিক প্লেস। কিছু হবে না, আপনি চুপ থাকেন তো। কতদিন পর ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম, শান্তি মতো জড়িয়ে ধরতে দেবে না? ঝর্ণা 2 বছরে তুমি বড্ড বেহায় হয়ে গেছো। ঝর্ণা মুচকে এসে আমার চোখে চোখ রেখে বলল, তাই বুঝি? একটু ভালো করে দেখুন তো আমার আর কি কি পরিবর্তন হয়েছে। আমি ঝর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, 2 বছর আগে ইংল্যান্ডে যাওয়ার সময় ঢেঁড়সে রেখে গিয়েছিলাম, এখন দেখছি তুমি ফুলে বেগুন হয়ে গেছো। ঝর্ণা রাগ দেখিয়ে বলল, আমি মোটেও ফুলে বেগুন হয়ে যাইনি, মাত্র 11 কেজি ওজন বেড়েছে। আগে ছিলাম 37 কেজি, এখন হয়েছি 48 কেজি। 11 কেজিকে তুমি মাত্র বলছো? আপনার চোখে শুধু আমার মোটা হওয়াটাই ধরা পড়লো। আমি যে আগের চেয়ে আরো বেশি সুন্দরী হয়ে গেছি, এটা কি আপনার চোখে পড়লো না? পড়েছে তো, কিন্তু সেটা স্পেশাল একটা মুহূর্তে বলার জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু তুমি যখন আগেই বলে ফেললে তাই বলি, তুমি দেখতে ভয়ঙ্কর সুন্দর হয়েছো। আর এই শাড়ি যে তোমাকে একদম ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে। থাক থাক, হইছে, এখন আর পাম দিতে হবে না। ঝর্ণা তার হাতের দিকে তাকিয়ে বলল, এই, আমার ফোন কই গেল? আমি চোখের ইশারায় মাটিতে পড়ে থাকা ঝর্ণার ভাঙা ফোনটা দেখিয়ে দিতেই সে ছুটে গিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, হাই হাই, আমার ফোনটা ভেঙে চুরমার হয়ে গেছে। এরপর ন্যাকা কান্না করে বলল, ইস, ফোনটা বাবা আজই আমাকে গিফট করেছিল। আমার কত সুন্দর ফোনটা ভেঙে গেল। এখন আমি ফোন কোথায় পাবো? বাবা যদি জানতে পারে আমি ফোনটা ভেঙে ফেলেছি তাহলে বাবা অনেক কষ্ট পাবে। আর এই ফোনটার দাম তো অনেক, এত টাকা আমি আমার পকেট থেকে দিলে আমি তো ফকির হয়ে যাব। না বাবা না, আমি আমার 1 টাকাও খরচ করতে পারবো না। আমার দিকে রাগী চোখে তাকালো। এই যে মিস্টার অভ্রনীল চৌধুরী, আপনার জন্য আমার নতুন ফোনটা ভেঙে গেছে। এখন আপনি একটা নতুন ফোন কিনে দিবেন আমাকে। আমি মুচকে এসে বললাম, তুমি এখনো কিপটেই রয়ে গেছো। এর চেয়ে ভালো মোবাইল কিনে দেবো। এখন চোখ বন্ধ করো। কেন? আহা, যেটা বলছি সেটা করো না। ঝর্ণা চোখ বন্ধ করতেই আমির গলায় একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিয়ে কানে কানে বললাম,
শুভ জন্মদিন। ঝর্ণা চোখ মেলে একবার নেকলেসের দিকে তাকিয়ে কান্না করে দিল। জানেন, আমি রাত 12টার পর থেকে আপনার উইশের অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনি যখন এই বিষয়ে কোনো কথাই বললেন না, তখন আমি মনে করেছিলাম আপনি আমার জন্মদিনের কথা ভুলেই গিয়েছেন হয়তো। আমার যে কি রাগ লাগছিল তা বলার মতো না। এই গিফটের আমার কাছে কোনো মূল্য নেই। আপনার দেশে ফেরাটাই আমার জন্মদিনের সবচেয়ে মূল্যবান গিফট। আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, ও আচ্ছা তাই নাকি? আচ্ছা তাহলে নেকলেসটা আমাকে দাও, আমি আমার বাসার কাজের মেয়েকে দেবনি, ওর কাছের মূল্য অনেক। ঝর্ণা মুখ বাঁকিয়ে বলল, জান ভাগিন, এটা আমার গিফট, আমার ভালোবাসার মানুষের দেওয়া প্রথম গিফট। আপনি ভাবলেন কিভাবে এইটার মূল্য আমার কাছে নেই? আমি বোঝাতে চেয়েছি এইটার চেয়ে আপনার মূল্য আরও বেশি আমার কাছে। আপনি যে দেশে এসেছেন এটাই আমার জন্মদিনের স্পেশাল গিফট। এখন দ্রুত আমার বাবার সঙ্গে আমাদের বিয়ের কথা বলুন। আচ্ছা তাই বলবো, এখন চলো। তোমার না ভালোবাসার মানুষের সাথে রিক্সা ভ্রমণ করার খুব শখ, চলো একটু রিক্সা ভ্রমণ করে আসি। ঝর্ণা খুশিতে গদগদ হয়ে বলল, শুধু আমার না, এটা প্রতিটা মেয়ের মনের সুপ্ত ইচ্ছা, কিন্তু এখন কিভাবে যাব? আরে চলো রিক্সা ভ্রমণ হবে, সেই ফাঁকে তোমার মোবাইলটাও কেনা হবে। ঝর্ণা আমার হাতটা ধরে বলল, আমার মোবাইল ফোন লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে। আপনি এসে গেছেন, এখন আর আমার কিছু প্রয়োজন নেই। ওরে বাবা এত প্রেম। একটা রিক্সা ডাকলাম, দুজনে কিছুক্ষণ ঘুরবো বলে, কিন্তু সমস্যা হলো ঝর্ণা রিক্সাতে উঠতেই পারছে না। অনেক ভারী শাড়ি পরায় সে আসলে ঠিকভাবে হাঁটতে পারছে না। আমার দিকে চলো নয়নে তাকিয়ে বলল, এই শাড়ির জন্য তো আমি উঠতেই পারছি না, আমার ইচ্ছেটা পূরণ হলো না আর। আমি একবার আশেপাশে তাকিয়ে ওকে কোলে তুলে রিক্সায় উঠে দিলাম। এরপর ওর পাশে গিয়ে বসলাম। রিক্সাটার সিট মনে হয় বেশি ছোট, আমাকে একদম ঝর্ণার সঙ্গে ঘেঁষে বসতে হয়েছে। খুব আনিজি লাগছে। আমার ছটপটানি দেখে ঝর্ণা বলল, কি হয়েছে? এমন জবাই করা মুরগির মতো চটফট করছেন কেন? না মানে কখনো কোনো মেয়ের সঙ্গে রিক্সা উঠিনি তো তাই। ঝর্ণা মুখ বাঁকিয়ে বলল, থাক হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আপনি যে কত ভদ্র ছিলেন আমি সেটা খুব ভালো করে জানি। মোবাইল কিনে ফেরার পথে ঝর্ণা দুই হাত দিয়ে আমার বাহু শক্ত করে জড়িয়ে ধরে বাম কাঁধে মাথা রাখলো। সেই অনুভূতিটা যে কত সুন্দর, সেই মুহূর্তটা যে কত রোমান্টিক ছিল, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার শুধু তখন মনে হচ্ছিল ঘরে কাটা যদি এখানে থেমে যেত কতই না ভালো হতো। রিক্সা থেকে ঝর্ণাকে কোলে করে নামাতেই সে আমার হাতটা ধরে বলল, চলুন, অনেক তো ঘোরাঘুরি হলো, এখন বাসায় চলুন। বাসার সবাই অপেক্ষা করছে আমার জন্য। ঝর্ণা কলিং বেল চাপ দিতে আমি বললাম, হাতটা ছাড়ো, কেউ দেখলে কি ভাববে? ঝর্ণা আমার হাতটা ছেড়ে বাহু শক্ত করে ধরে বলল, কে কি ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। এখন ডাইরেক্ট গিয়ে বাবাকে বলবেন আপনি আমাকে বিয়ে করতে চান, শেষ কথা। ঝর্ণা আমার কিন্তু ভীষণ ভয় করছে। আপনি শুধু বড় বড় ডায়লগ দিতে পারেন, কিন্তু বাস্তবে আপনি একটা ভিতুর ডিম। আর ভয় পাওয়ার কি আছে? বাসায় শুধু আপনার পরিবার আর আমার পরিবার আছে। খট করে একটা আওয়াজ হলো। এবার আস্তে করে দরজাটা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি, কিন্তু এই মিষ্টি 2 বছর আগের সে মিষ্টি না, শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের নিচে কালি পড়েছে, চোখটা ভিতরে ঢুকে গেছে। দেখে মনে হচ্ছে ভীষণ অসুস্থ, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। আমাদের দুজনকে একসাথে দেখে সে অবাক হয়েছে। সেটাতে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। ঝর্ণা তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলল, আমার লুচ্চা বর এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো? নজর লেগে যাবে তো। মিষ্টি সঙ্গে সঙ্গে আমার উপর থেকে চোখ সরিয়ে নিল। ঝর্ণা আমার বাহু শক্ত করে ধরে আমাকে বসার ঘরে নিয়ে এলো। বাবা মা, ভাই ভাবি, সন্ন্যার বাবা আর সন্না সবাই সোফায় বসেছিল। আমাদের দুজনকে এভাবে দেখে তাদের সবারই চোখে লাড্ডুর মতো হয়ে গেল। ঝর্ণা সবার উদ্দেশ্যে একটা লম্বা সালাম দিয়ে আমার মায়ের দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনার ছোট ছেলেকে জোর করে ধরে নিয়ে আসলাম। উনি তো লজ্জায় ভিতরে আসতে চাচ্ছিল না। আপনার ছেলের এত লজ্জা? আমরাই তো। এখানে লজ্জা পাওয়ার কি আছে বলেন? মা একবার আমার দিকে তাকালো, একবার ঝর্ণার দিকে, এরপর বলল, কি আর বলবো মা, ওর এত লজ্জার কারণে তো ওর জন্য পাত্রী খুঁজতে পাচ্ছি না। তুমি বলো, এত লজ্জাবতী ছেলেকে কেউ বিয়ে করতে চায়? কি যে বলেন আন্টি, আমি তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। শুধু আপনার ভীতু ছেলেটাকে আমার বাবার সঙ্গে কথা বলতে বলুন, আর বাকিটুকু আমি সামলিয়ে নিব। উপস্থিত সবাই বুড়ো কুচকে তাকালো ঝর্ণার দিকে।
ঝর্ণা তখন বুঝতে পারলো সে কি বলে ফেলেছে। তখন সে আমদামতা করে আবার বলল, না মানে আমার সন্ধানে একটা পাত্রী আছে যে আপনার লজ্জাবতী ছেলেকে বিয়ে করতে রাজি, তার কথাই বলছিলাম আর কি। আচ্ছা আপনারা কথা বলুন, আমি আসছি। বলে দু হাতে শাড়ি উঠিয়ে দৌড়ে পালালো। ভাই আমার কাছে আসতেই আমি পাশ কাটিয়ে মার পাশে বসে পড়লাম। মা ফিসফিস করে বলল, ও আচ্ছা, তুই এই ঝর্ণার পানিতে হাবুডুবু খাওয়ার জন্য অপেক্ষা করছিস? তাহলে তলে তলে এসব চলছে আর আমি কিছুই জানি না। বিশ্বাস করো না, আমি মেয়েটাকে চিনি না। ও কোত্থেকে এসে আমার হাত ধরে বাসার মধ্যে নিয়ে। থাক হইছে, তোর আর মিথ্যা কথা বলতে হবে না। মেয়েটা ভারী মিষ্টি, ওকে আমার পছন্দ হয়েছে। আমি দুপাটিয়ে দাঁত বের করে মুখে হাসি ফুটিয়ে বললাম, মা তাহলে বাবাকে বলো না ঝর্ণার বাবার সাথে আমাদের বিয়ের কথা বলতে। তুই বিয়ে করবি? তুই ওর বাবার সঙ্গে কথা বল। তোর বাবা কেন কথা বলবে? তুমি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারো কিন্তু বিয়ের কথা বলতে পারো না? বিয়ে করার সময় তোমার এখন বাবা লাগবে? তুই মেজরের ছেলে, তোর কিসের এত ভয় রে? ঝর্ণার কেক কাটার আগ মুহূর্তে আমি বুকে অনেক সাহস ঢুকে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। কি বলবে বলো? এমন থরথর করে কাঁপার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? আমি কাঁপতে কাঁপতে বললাম, না 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 মানে হয়েছেটা কি আসলে। আঙ্কেল আমাকে ধমক দিয়ে থামিয়ে বলল, আসল নকল বাদ দাও, কি বলবে ক্লিয়ারলি বলো। আমি একবার ঝর্ণার দিকে তাকালাম। সে চোখের হিসাবে বলছে, কি হলো এত ভয় পার কি আছে, বলে ফেলো। আসলে আঙ্কেল আমি এর জন্য দুজনকে ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করতে চাও? মানে তোমার কি মাথা ঠিক আছে? না মানে আঙ্কেল আপনার মেয়ে ঝর্ণাকে আমি বিয়ে করতে চাই। আমার কথা শুনে তিনি টমেটোর মতো লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে তেড়ে আসছে। এখন নিশ্চয়ই আমাকে 2-3টা থাপ্পড় লাগাবে। ইস, দেশে ফিরে আবার সেই থাপ্পড়। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি বিয়ে করব না। আঙ্কেলকে দেখলাম আমার ধারণাকে ভুল প্রমাণিত করে জড়িয়ে ধরলেন আমাকে। এরপর হো হো করে আসতে শুরু করলেন। বিয়ে করবে এটা তো আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু সেটা বলতে তো ভয় পাওয়ার কি আছে? ঝর্ণা লাফিয়ে উঠে বলল, বাবা তুমি রাজি? হ্যাঁ, আমার মেয়ে একজনকে পছন্দ করে, ছেলেটাও মার্শাল্লাহ খুব ভালো। তার সঙ্গে বিয়ে দিতে আমার সমস্যা কোথায়? আর তোরা যে দুজনকে ভালোবাসিস সে কথা আশরাফ ভাই আমাকে আগেই বলেছেন। উপস্থিত সবাই অবাক। আমি বাবার দিকে তাকাতে বাবা মুচকি মুচকি হাসলেন। তোমরা বাবা ছেলে মিলে তলে তলে এত কিছু করছিলে আর আমি কিছুই জানি না। আজ বাসায় চলো, তোমাদের দুজনকে মজা বোঝাবো। ঝর্ণার বাবা মুচকি এসে বলল, আপা আপনি রাগ করবেন না, আসলে এটা আমাদের প্ল্যান ছিল, আপনার ছেলে দেশে ফেরার আগে কাউকে কিছু না জানানো। আমি বুড়ুকুসকে তাকালাম আঙ্কেলের দিকে। ঝর্ণা তার বাবাকে বলল, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। অপ্রনীল তো দেশে আসতে চাইছিল না। আশরাফ ভাই যখন তোদের বিষয়ে আমাকে বলল তখন আমরা দুজন মিলে প্ল্যান করছিলাম কিভাবে ওকে দেশে ফেরানো যায়। আশরাফ ভাই যখন আমাদের বলেছিল আমি যেন তোকে বিয়ের জন্য চাপ দিই, তাহলে অপ্রনীলকে বিয়ের কথা বলে ওকে দেশে আসার জন্য চাপ দিবি। আর সে যদি তোকে সত্যি ভালোবাসে তাহলে অবশ্যই সে দেশে আসবে। আর আজ আমাদের প্ল্যান সাকসেসফুল। বলে আঙ্কেল আর বাবা হেসে উঠল। আমি বোকার মতো তাদের দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে বোকা বানানো হলো। তবে একদিক থেকে লাভ আমারই হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো। আমি তো ভেবেছিলাম ঝর্ণার বাবাকে রাজি করানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। এখন তো দেখছি সবাই আগে থেকে রাজি। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা অনেক ভালো কাজ করেছেন। ওই শয়তানটা তো দেশে আসতেই চাইছিল না। এখন দুজনের কান ধরে বিয়ে পড়িয়ে দেন। ঝর্ণার বাবা বলল, বিয়ে তো অবশ্যই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি মা বাবা সবাই অবাক হয়ে আঙ্কেলের দিকে তাকালাম। কি শর্ত ভাই? অগ্রণীলকে আর দেশ ছেড়ে যাওয়া যাবে না। বউ থাকবে এক জায়গায়, স্বামী থাকবে আরেক জায়গায়, এসব আমার পছন্দ না। আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার শর্তে রাজি আছি। আঙ্কেল আমার দিকে চাইলে আমি বললাম, আঙ্কেল আমি যদি ঝর্ণাকে আমার সঙ্গে করে নিয়ে যাই তাহলে তো আপনার সমস্যা নেই তাই না? না, আমি আমার মা মরা মেয়েকে আমার থেকে এত দূরে নিয়ে যেতে দেব না। ঝর্ণাকে বিয়ে করে তোমাকে দেশেই থাকতে হবে। কিন্তু আঙ্কেল ওখানে তো আমি জব করি না, বিজনেস আছে, আমাকে তো ওখানে যেতেই হবে। তাতে কি, এখানে জব খুঁজবে, যদি জব না পাও তাহলে তোমার বাবার বিজনেস সামলাবে। সেটাও যদি না পারো, গ্রামে আমার অনেক জমি জমা আছে, সেগুলো দেখাশোনা করবে।
বাবাকে দেখলাম আমার দিকে তাকিয়ে মিটে মিটে হাসছে। এইসব বাবার প্ল্যান নিটাতের মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি চিন্তায় পড়ে গেলাম। এই তো চিন্তার কি আছে, ওখানে হয়তো তুমি বিলাসিতার জীবন পাবে, অনেক অনেক টাকা উপার্জন করতে পারবে, পরিবারের সবাই একসঙ্গে থাকার যে সুখ সেটা কিন্তু পাবে না। তাই এসব চিন্তা বাদ দিয়ে আমার সাথে আজই হয়েছে। আমি কিছু বলতে যাব তার আগেই ঝর্ণা কেক কাটা ছুরি হাতে আমার দিকে এগিয়ে সে কানে কানে বলল, চুপ করে আছেন কেন? বলে দিন যে আপনি বাবার শর্তে রাজি, আপনি আমাকে বিয়ে করতে চান। যদি উল্টাপাল্টা কিছু বলেছেন তো এই ছুরি একদম আপনার পেটে ঢুকিয়ে দিব। আমাকে তো চেনেন না, আমি অব্রনীল চৌধুরীর হবু স্ত্রী। আঙ্কেল, আমি আপনার শর্তে রাজি আছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি এক্ষুনি ওকে রিং পরিয়ে দিতে চাই। আজই এনগেজমেন্ট সেরে ফেলতে চাও? এটা তো আমার ভালো খবর। আমার কথা শুনে সবাই অনেক খুশি হলো। একজন মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। বাবা, আমি এখন এঙ্গেজমেন্ট করব না। হুট করে ঝর্ণার এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মা বলল, কেন মা, এই ফাজিলটা কি তোমাকে কিছু বলেছে? ঝর্ণা বাচ্চাদের মতো করে বলল, না আন্টি, আপনার ছেলে তো এতদিন ইংল্যান্ডে ছিল না। আমি ওনার সঙ্গে রিকশায় চড়ে ঘুরতে পেরেছি, না আমি ওনার হাত ধরে হাঁটতে পেরেছি, না আমরা পার্কে বসে ফুচকা খেয়েছি, না আমি রেস্টুরেন্টে গিয়ে ওনার পকেট খালি করতে পেরেছি। আমি তো একটু ভালো মতো প্রেম করতে পারিনি, তাই আমি আগে ভালো মতো করে প্রেম করব, তারপর বিয়ে। সবাই ঝর্ণার কথা শুনে হেসে ওঠে। ঝর্ণার বাবা বলল, এটা কেমন বেহাপনা ঝর্ণা? ভাই, ওকে কিছু বললেন না, ছোট মানুষ। পাগলি মেরে বিয়ের পর যত ইচ্ছা তত প্রেম করিস, কেউ বারণ করবে না। আমি কত কিছু ভেবে রেখেছিলাম। আমাদের ভালোবাসা অনেক বাধা বিপত্তি আসবে। প্রথমে কেউ আমাদের সম্পর্ক মেনে নেবেই না। এরপর আমরা দুজন পালিয়ে বিয়ে করব। এরপর নীল ভাইয়া অনেক স্ট্রাগল করবে। আমরা একটা ভাঙা বাসায় থাকব, যেখানে বৃষ্টি হলে রুমের মধ্যে পানি পড়বে। উনি সারা রাত জেগে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করবে। আমার ঘুম যেন না ভাঙে, এই জন্য আমার মুখের উপর ছাতা ধরে সারা রাত বসে থাকবে। আমি শান্তিতে ঘুমাবো। 1 বছর আমরা অনেক অনেক কষ্ট করব। 1 বছর পর আমার মতো একটা গুলুমুলু বাবু কোলে নিয়ে বাসায় আসব। আমার কোলে পিচ্চি বাবুকে দেখে আপনাদের ভীষণ মায়া হবে। সবাই নীল ভাইয়াকে ভীষণ বকবে। শাশুড়ি মা বলবে, বিয়ে করেছিস ভালো কথা, এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? মেয়েটা তো নিজে একটা বাচ্চা, ও কিভাবে আরেকটা বাচ্চা সামলাবে? এরপর আমাকে বুকে টেনে নিয়ে বলবে, আমার লক্ষ্মী মেয়েটা, আজ থেকে তুই আমার মেয়ে। এই অব্র লাল চৌধুরী, শোন খবরদার, আমার মেয়ের আশেপাশে আসার চেষ্টা করবি না। তোকে যদি আমার মেয়ের পেছনে ঘুরঘুর করতে দেখি তাহলে তোর হাত পা ভেঙে দেব। এরপর আমি বলবো, ওগো মা, ওনাকে আমার কাছ থেকে দূরে সরাবেন না, উনি তো আমার বাবুর বাবা, ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না। মা তখন বলবে, যা, তোকে মাফ করে দিলাম, শুধুমাত্র আমার মেয়ের মুখের দিকে চেয়ে। এরপর সবাই আমাদের মেনে নিবে। কিন্তু এমন তো কিছুই হলো না। আপনারা এত সহজেই সবাই মেনে নিলেন কেন? আপনারা সবাই এত ভালো কেন? সিনেমার মতো একটু ভিলেন হতে পারলেন না? শাশুড়ি আম্মা, আপনি সিরিয়ালের মতো একটু ডাইনি হতে পারলেন না? ঝর্ণার কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো ঠিক বুঝতে পারছিলাম না। এই মেয়েকে আমি কতবার করে বলেছি টিভি সিরিয়াল কম কম দেখতে, কিন্তু সে কিছুতে আমার কথা শুনে না। মা হাসতে হাসতে বলল, শোন পাগলি মেয়ের কথা, তুই ভাঙ্গা টিনের ঘরে থাকতে পারতি, আর আমি ডাইনি হলে তুই খুশি হতি বুঝি? বাবা, তুমি ওই পাগলির কথা শুনিও না তো, তুমি রিং পরিয়ে দাও। রিং পরিয়ে দেওয়ার সময় হলো আরেক ঝামেলা। রিং কিছুতেই ঝর্ণার আঙ্গুলে ঢুকছে না। ঝর্ণা এক সময় রেগে গিয়ে বলল, কি রিং নিয়ে আসছেন যেটা আমার আঙুলে ঢুকছে না? আমার কি দোষ? আমি তো তোমার আঙ্গুলের মাপ চাইছি, তুমি তো পঞ্জিতি করে দাওনি। আর আমি কি জানতাম নাকি 2 বছরে তুমি এতটা মুটকি হয়ে যাবে? আপনি আবার আমাকে মুটকি বলেছেন। সবাই যাক, তারপর আপনার খবর আছে। শেষমেশ ঝর্ণার কনিষ্ঠ আঙ্গুলে রিং পরিয়ে দিলাম। ঝর্ণা আমাকে একটা রিং পরিয়ে দিল। হঠাৎ ভাবি বলল, ঝর্ণা ডায়মন্ডের নেকলেস কবে কিনেছিস? বাহ, তোকে তো অনেক সুন্দর মানিয়েছে। সবাই ঝর্ণার দিকে তাকালো। ঝর্ণা বলল, নেকলেসটা তো দেখে মনে হচ্ছে দামি। এত টাকা তুই পেলি কোথায়? কেন, তোমার কি মনে হয় আমি তোমার ব্যাংক ডাকাতি দিয়ে এই ডায়মন্ডের নেকলেস কিনেছি? তোমার ব্যাংকে এই নেকলেস কেনার মতো টাকা নাই, বুঝলে? আর এটা আমার বর গিফট করেছে।
দেখো কত সুন্দর দেখতে, ভালো মতো দেখে রাখো। তোমার বরকে বলবা এমন দেখে যেন একটা তোমাকেও গিফট করে। বাহ দেবুজি, বিয়ে না করেই বউকে এত দামি গিফট দেওয়া হচ্ছে, আর আমার মতো সুন্দরী ভাবির দিকে কোনো নজরই নেই তোমার। আমি তার ছেলে স্বরে বললাম, আমি যাকে তাকে গিফট দিই না। মুহূর্তে ভাবির মুখে হাসি উড়ে গেল। কেক কাটার পর্ব শেষ করে ঝর্ণা আমার হাত ধরে বলল, আপনারা সবাই গল্প করুন, আমি ওনাকে আমার রুমটা দেখিয়ে নিয়ে আসি। বাবা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, দেখিস আজ আবার বাসর সেরে ফেলিস না যেন। আমি আর ঝর্ণা ও রুমে ঢুকতে দেখলাম মিষ্টি আমাদের পিছন পিছন রুমের সামনে এসে দাঁড়িয়েছে। ঝর্ণা মিষ্টির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করো? এরপর আমার আর ওর হাতের রিং দেখিয়ে দিয়ে বলল, দেখো কত সুন্দর মানাইছে। আচ্ছা বলো তো, আমাদের দুইজনকে পাশাপাশি কেমন লাগছে? আচ্ছা আপু, আমাদের দুজনকে পাশাপাশি দেখে কি তোমার কষ্ট হচ্ছে? খুব আফসোস হচ্ছে তাই না? এত সুন্দর একটা ছেলের প্রস্তাব তুমি 2 বছর আগে টুকরিয়েছিলে। কি যেন বলেছিলে? ওহে লুচ্চা, আমরা এখন লুচ্চামি করব দেখবে। এই শোনা, একটা কিস করো তো। মিষ্টি আর দাঁড়ালো না, দ্রুত পায়ে রুমের সামন থেকে চলে গেল। যাওয়ার সময় আমি খেয়াল করলাম ওর 2 চোখ পানিতে ছলছল করছিল। শাকচুন্নি একটা আসছে নজর দিতে। ঝর্ণা, তুমি ওর সাথে এরকম ব্যবহার না করলে কি হতো না? তো কি করব, ওকে আদর আপ্যায়ন করে মাথায় উঠিয়ে রাখবো। আপনি জানেন ওর জন্য আপু আমার সঙ্গে 2 বছর ধরে কথা বলেন না। ওই শাকচুন্নির জন্য আপনি আপনার বড় ভাইয়ের হাতে মার খাইছেন। আরো কত কিছু বলতাম, শুধু ও মানসিক অবস্থা এখন ভালো না, এই জন্য বেশি কিছু বললাম না। আচ্ছা ঝর্ণা, মিষ্টি তোমাদের বাসায় কি করছে? ও কি এখন তোমাদের বাসায় থাকে? না, ওই শাকচুন্নি এখন আপনাদের বাসায় থাকে। বাবা আপনাদের বাসার সবাইকে দাওয়াত দিয়েছে, এই জন্য আমাদের বাসায় এসেছে। কেন, ওদের বাসায় কি পদ্মা জলে ডুবে গেছে নাকি যে আমাদের বাসায় থাকতে হবে? সে অনেক কাহিনী, আপনাকে বলা যাবে না। আচ্ছা না বলো, কিন্তু এটা তো বলবা ও শুকিয়ে বাঁশপাতার মতো হয়ে গেল কিভাবে? আচ্ছা আপনার মতলব কি বলেন তো? খুব মিষ্টি মিষ্টি করছেন, ও বাঁশপাতা হোক না তালপাতা হোক সেটা তো আপনার দেখার বিষয় না, নাকি ওকে দেখে পুরনো ভালোবাসা জেগে উঠছে? তুমি কি যে বলো না, আমি জাস্ট এমনিতেই জিজ্ঞাসা করলাম। ওকে দেখে মনে হচ্ছিল বেশ বড়সড়ই ছ্যাঁকা খেয়েছে। ওর সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে, যার কারণে আজ ওর এই অবস্থা। নিজের রূপ নিয়ে খুব অহংকার করত, আজ সেই রূপ দেখানোর মতো মুখ নেই ওর। মানে কি হয়েছে ওর সাথে? ওর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, একসময় ছেলেটার সঙ্গে ওর গভীর সম্পর্ক হয়। ওই শয়তান ছেলেটা সেটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এখনকার মানুষরা খুব খারাপ বলেন, অন্যের মান সম্মান নিয়ে খেলা করতে তাদেরই কোনো কষ্ট হয় না। এক শয়তান ভিডিও ছাড়ে আর অন্য শয়তানগুলো সেই ভিডিওটা দেখে এবং শেয়ার করে যেন আরও সবাই দেখতে পারে, যেন ভিডিওটা ভাইরাল হয়ে যায়। কেন রে, তোদের কি মনে হয় না ওই মেয়েটার মান সম্মান আছে, তার একটা পরিবার আছে, তাদের মান সম্মান আছে? ওই মেয়ের জায়গায় তোর বোনের যদি এরকম একটা ভিডিও কেউ ফেসবুকে দিত, তাহলে কি তুই সেটা এভাবে শেয়ার দিতে পারতি? তোর বোনের মান সম্মান, তোর পরিবারের মান সম্মান এভাবে ডুবিয়ে দিতে? ঝর্ণার কণ্ঠ জড়িয়ে আসছে। আমি ওর চোখের দিকে তাকালাম, সে কাঁদছে। একটু আগেই ঝর্ণার মিষ্টিকে কথা শুনিয়েছিল আর এখন তার জন্য কাঁদছে। মেয়েদের বোঝা সত্যিই কঠিন। জানেন মিষ্টি আপু ওই শয়তান ছেলেটার সঙ্গে যেতে চায়নি। ওই শয়তান ছেলেটা ওর মায়ের সঙ্গে দেখা করাবে বলে নিয়ে গিয়েছিল ওদের বাসায়, কিন্তু বাসায় কেউ ছিল না। ওই শয়তানটা মিষ্টি আপুকে অজ্ঞান করে নোংরা কাজগুলো করেছে। এরপর ওই ভিডিওটা দেখে মিষ্টিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সে আবারও ফিজিক্যাল রিলেশন করার জন্য মিষ্টি আপুকে চাপ দেয়, কিন্তু মিষ্টি আপু রাজি না হলে সে ফেসবুকে ভিডিওটা ছেড়ে দেয়। বলে ঝর্ণা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমি ঝর্ণাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। শান্ত হো ঝর্ণা। আচ্ছা এই পৃথিবীর মানুষগুলো এত খারাপ কেন জানেন? এদের মতো অনেক ছেলে আছে যারা মেয়েদের বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে এ ধরনের অনৈতিক কাজ করতে বাধ্য করে। কেউ কেউ আবার ভালোবাসার দোহাই দিয়ে এসব করে। ফিজিক্যাল রিলেশন না করলে সম্পর্ক রাখবে না এরকম ধমকিও দেয় অনেকে। আর একবার ফিজিক্যাল রিলেশন হয়ে গেলে বিভিন্নভাবে হ্যারাস করতে শুরু করে দেয়। এরপর যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন ছবি বা ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়। আর আমাদের মতো সাধারণ জনগণ
তারা সেই ভিডিও বা ছবিকে ভাইরাল করে মজা নেয়। তাদের একমাত্র কাজ হলো মজা নেওয়া। তারা একবারও ভাবে না যে এই একটা ভিডিও একটা মেয়ের সুন্দর জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই একটা ভিডিও একটা ফ্যামিলি নিঃশেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। তারা একবারও ভাবে না তাদের লক্ষ লক্ষ শেয়ারের ফলে একটা মেয়ে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে। তারা একবারও ভাবে না ওই মেয়ের আত্মহত্যা করার জন্য তাদের কেউ হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন। আচ্ছা আপনি বলেন, এখানে তো মিষ্টির কোনো দোষ ছিল না, তাহলে কেন সমাজের লোকজন তাকে বেশ্যা খেতাব দিল? কেন সমাজ তাকে চার দেয়ালের মধ্যে বন্দী হতে বাধ্য করলো? আমি ঝর্ণা চোখের পানি মুছে দিয়ে বললাম, এই সমাজ কখনো ছেলের দোষ খোঁজে না ঝর্ণা। এই সমাজ সবসময় বাঁকা চোখে দেখে মেয়েদেরকে। মেয়েদের দোষ খুঁজে বেড়ানো এই সমাজের একমাত্র কাজ। মেয়েরা দোষ না করলেও এই সমাজের চোখে তারা দোষী। আচ্ছা আপনি যদি দেশে থাকতেন তাহলে আপনিও কি আমার সঙ্গে এরকম করতেন? আমার না এখন ছেলেদের দেখলে ভীষণ ভয় করে। আমি কিছু বলতে পারলাম না। তার আগে পাশের রুম থেকে ঝর্ণা চিৎকার ভেসে আসলো, বাবা বাবা, মিষ্টি গলায় ফাঁস দিয়েছে। আমি এর জন্য ছুটে গেলাম পাশের রুমে। মিষ্টি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে চলে আছে, বেডের উপর চেয়ার উল্টে আছে। মিষ্টি সমানে পা নাড়াচ্ছে আর হাত দিয়ে গলার বাঁধন খোলার চেষ্টা করছে। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তার। আমি ছুটে গিয়ে তাকে উঁচু করে ধরলাম, গলার বাঁধন খুলে দিয়ে নিচে নামে সজোরে একটা থাপ্পড় মারলাম ওর গালে। মিষ্টি ফুবিয়ে ফুবিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচালেন কেন? আমার এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। এসে তো করছিল আরো একটা থাপ্পড় লাগাই, কিন্তু নিজেকে সংযত করলাম। তোমার কি মাথা খারাপ হয়েছে? কি করছিলে তুমি? আরেকটু হলেই তো কেল্লাফত হয়ে যেত। এসব জঘন্য কাজ করার আগে একবারও কি তোমার মা বাবার কথা মনে পড়েনি? তারা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে তুমি জানো? যারা আত্মহত্যা করবে তারা যে ডাইরেক্ট জাহান্নামে যাবে সেটা কি তুমি জানো না? আর এই দুনিয়ার সামান্য কষ্ট তুমি সইতে পারছো না, তাহলে জাহান্নামের কষ্ট কিভাবে সইবে? এই দুনিয়া তো ক্ষণিকের জন্য, কিন্তু ওখানে তো তোমাকে চিরস্থায়ীভাবে থাকতে হবে। সেটা কি তোমার মাথায় একবার আসেনি? মিষ্টি কাঁদতে কাঁদতে বলল, আমার সঙ্গে কি হয়েছে আপনি সেটা জানেন না। জানলে হয়তো আজ এ কথা বলতে পারতেন না। আমি জানি, সবই জানি। ওখানে কি তোমার দোষ ছিল যে সোজা আত্মহত্যার পথ বেছে নিলে? আত্মহত্যা করে কি তুমি সব কষ্ট সরিয়ে দিতে পারবে? কবরে গেলে এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট তোমাকে সইতে হবে। সমাজের 2-4 জন মানুষের কথায় তুমি আত্মহত্যার পথ বেছে নিলে, সমাজের মানুষগুলো কি গিয়ে তোমার কবরে হিসাব দেবে? দুনিয়ার জীবন কঠিন হলে মৃত্যুর পরের জীবন আরও বেশি কঠিন। তোমার সাথে যা হবার হয়ে গেছে, এখন এত দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। সমাজের মানুষের মুখ আছে, তারা কথা বলবেই, কিন্তু তাই বলে তুমি যে এরকম কোনো পথ বেছে নেবে এটা কিন্তু ঠিক না। আর তোমার যখন সমাজের লোকদের এতই ভয় ছিল, তাহলে তো এসব করার আগে একবারও ভাবা উচিত ছিল। তুমি আমাকে কি বলেছিলে? আমি লজ্জা। আমার মতো ছেলের সঙ্গে তুমি প্রেম করবে না, তুমি আমার চেয়ে ভালো কিছু ডিজার্ভ করো। তাহলে এমন চেহারা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলে কেন? আর সম্পর্ক করারই বা কী দরকার? এখন তো হর হামেশা এইসব হচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ছেলেটা তোমাকে ওর বাসায় নিয়ে যাওয়ার আগে কখনোই তোমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেনি? সত্যি কথা বলবে। মিষ্টি কাঁদতে কাঁদতে মাথা ঝাঁকায়। তোমাদের মতো মেয়েরা নিজের দোষে নিজেরাই মান সম্মান হারায়। কারণ কি জানো? তোমরাই সুযোগ দাও ছেলেদের মতো খারাপ দেখলে তো সেই সম্পর্কে সেকালে লাথি দেওয়া উচিত তোমাদের। তোমাদের দোষ দিয়ে আর কী করবো? এখনকার সম্পর্ক মানেই ফিজিক্যাল, তাছাড়া কিছুই না। যা হবার হয়ে গেছে, এখন এসব বাদ দাও। আর সমাজের মানুষগুলোর কথা ভেবে আত্মহত্যা করার কোনো মানেই হয় না। সমাজের মানুষগুলো তুমি দুবেলা না খেয়ে থাকলে দেখতে আসবে না, তারা তোমাকে এসে বলবে না যে তুমি খেয়েছো কি খাওনি। তাই তাদের কথা বাদ দিয়ে নিজের বাবা মার কথা ভাবো, মৃত্যুর পরে জীবনের কথা ভাবো। নামাজ কালাম পড়ো, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। তোমার জীবনের সব কষ্ট দুঃখ একমাত্র তিনিই দূর করে দিতে পারেন। সবকিছু বলে গিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করো। মিষ্টি চোখের পানি মুছে বলল, বলা যত সহজ, করাটা কিন্তু ততটা সহজ না। আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন আমি কেমন পরিস্থিতিতে আছি। আমাকে কত কিছুর মুখোমুখি হতে হচ্ছে এখন। আচ্ছা আপনি তো এতক্ষণ ধরে অনেক কথাই বললেন, এখন আপনি বলুন আমার সাথে যা যা ঘটেছে এসব জানার পরও কি কোনো ছেলে আমাকে বিয়ে করবে? আচ্ছা অন্য ছেলের কথা না হয় বাদই দিলাম, আপনি আমাকে বিয়ে করবেন? আমি মিষ্টির কথা শুনে নির্বাক হয়ে গেলাম। এই মুহূর্তে ঠিক আমার কি বলা উচিত সেটা আমার মাথায় আসছিল না। আমি বোকার মতো শুধু ফেলফেল করে মিষ্টির মুখের দিকে তাকিয়েছিলাম। মিষ্টি তার ছেলে স্বরে বলল, কি পারবেন না তো? মানুষকে বলা খুব সহজ, কিন্তু সেই কাজটা করে দেখানো বড়ই কঠিন। হঠাৎ আমার মা বলল, ও বিয়ে করতো যদি ওর ঝর্ণাকে ভালো না বাসতো, ঝর্ণার সঙ্গে যদি অভ্রনীলের এঙ্গেজমেন্ট না হতো, তাহলে আমি নিজে তোমার সঙ্গে ওর বিয়ে দিতাম।
তোমাদের মতলব কি বলো তো? গলায় ফাঁস দেওয়ার নাটক করে আমার বরকে আমার কাছ থেকে দূরে সরানো। আমার সামনে এসব নাটক চলবে না। আমার বর তো লুচ্চা, তাই ভুলেও আমার বরের দিকে নজর দিবা না। বলে ঝর্ণা আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে এলো। রুমের দরজা লাগিয়ে দিল। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেয়েরা কিভাবে যে এত কাঁদে আমার মাথায় আসে না। কিছুক্ষণ কাঁদার পর আমার বুক থেকে মাথা উঠিয়ে বলল, আপনি মিষ্টি আপুকে বিয়ে করুন। আপনার মাও আপনাকে ওর সাথে বিয়ে দিতে চায়। মেয়েটার অনেক কষ্ট, বুঝলেন? আপনি বিয়ে করে ওর সব কষ্ট দূর করে দিন। ঝর্ণার কথা শুনে আমি ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিলাম। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমাকে ভালোবাসি। আমি এখানে এসেছি শুধু তোমার জন্য। উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজ খারাপ করবে না। ঝর্ণা আবার আমার কাছে এসে বলল, কিন্তু মেয়েটার তো সত্যি অনেক কষ্ট। আপনি দেখেননি, একদম সুখে বাঁশপাতা হয়ে গেছে। আপনি পারবেন শুধু ওকে আবার আগের মতো করে দিতে। আমার মেজাজ এবার সেই রকম খারাপ হয়ে গেল। জোরে একটা ধাক্কা দিয়ে বললাম, তুই কর বিয়ে। ওর কষ্ট দেখে যখন তো এতই মায়া হচ্ছে, তুমি ওকে বিয়ে করে ওর সঙ্গে সংসার করো। আমি চললাম ইংল্যান্ড। ফাজিল মেয়ে। ছি, আপনি আমার সঙ্গে তুই তোকারি করে কথা বলছেন? আলতু ফালতু কথা বললে 100 বার বলবো। বলে আমি দরজা খুলতে নিলে ঝর্ণা এসে বাধা দিল। দেখো, আমার মতো প্রচুর গরম এখন। আমার সামনে থেকে সরে যাও, আমাকে যেতে দাও। ঝর্ণা মুচকি এসে বলল, আরে আমি তো মজা করছিলাম, আপনি এত রাগ করছেন কেন? আসলে আমি পরীক্ষা করলাম আমার বরের মনের মধ্যে এখনো ওই মিষ্টি শাকচুন্নি আছে কিনা। কিন্তু দেখলাম আমার বরটা আমাকে খুব ভালোবাসে। ওই শাকচুন্নির কথা আমার বরটা ভুলেই গেছে। আমাকে যেতে দাও, আমার মেজাজ আর খারাপ করো না। আমার সামনে থেকে সরো, আমাকে যেতে দাও। না, সরব না। বলে ঝর্ণা এগিয়ে এলো আমার কাছে। দূরে যাও, বিয়ের আগে তো চিপকে চিপে ঠিক না। ঝর্ণা মুখ বাঁকিয়ে বলল, ঢং। এতক্ষণ যে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন, তখন কই ছিল আপনার ভালো মানুষই? আমি তোমার কথায় ভীষণ কষ্ট পেয়েছি। আমি এত দূর থেকে শুধুমাত্র তোমার জন্য আসছি, আর তুমি যথেষ্ট ফালতু কথা বলে আমার মুডটাই নষ্ট করে দিয়েছো। সরি, আর কখনো এরকম হবে না। এই যে কান ধরছি। বলে ঝর্ণা আমার কান ধরলো। আমার কান ধরেছো কেন? নিজেরটা ধরো। আর এসব কান টান ধরে আমার রাগ কমে না। তুমি আমাকে খুব হার্ট করেছো। আমিও জানি কিভাবে আপনার রাগ কমাতে হয়। এই বলে ঝর্ণা আমার আরো কাছে আসতে লাগলো। ছি ছি ছি, কি করছো? বিয়ের আগে কিন্তু এসব চুমুটুমু খাওয়া ঠিক না। কেউ দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঝর্ণা তার গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে নিয়ে এসে বেঁচকি কেটে আমাকে কাতুকুতু দিতে লাগলো। এই কি করছো? কাতুকুতু দিচ্ছ কেন? ঝর্ণা প্লিজ কাতুকুতু দিও না। আপনি কি ভেবেছেন আমি চুমু খাবো? হুমায়রা ইসলাম ঝর্ণা কখন আপনার ওই বিড়ি খাওয়ার ঠোঁটে চুমু খাবে না। আমি ঝর্ণার হাত পিছনে মরে ধরে বললাম, ও মা, তাই নাকি? তাই। আচ্ছা, সেটা না হয় বিয়ের পর দেখা যাবে। এখন জলদি শাড়িটা চেঞ্জ করে একটা নর্মাল জামা পরে বোরকা পরে আসো। কেন? বারে, তোমার না শখ আমার সঙ্গে হাতে হাত রেখে হাঁটা, রেস্টুরেন্টে গিয়ে আমার পকেট খালি করা, ফুচকা খাওয়া। চলো, আজ রাতেই তোমার শখটা পূরণ করে নিয়েছি। একটু হাঁটাহাঁটিও হবে, তোমাকে ফুচকা খাওয়ানো হবে। ঝর্ণা অবাক হয়ে বলল, আপনি আজই আমার ইচ্ছেটা পূরণ করতে চান? হ্যাঁ, তুমি নাকি ভালো মতো প্রেমই করতে পারোনি। তাহলে চলো একটু ভালো মতো প্রেম করে আসি। ঝর্ণা নিজের শাড়ি দেখে বলল, শাড়ি পরে গেলে কি সমস্যা? বললাম না তোমাকে শাড়িতে ভয়ঙ্কর সুন্দর লাগছে। আর আমার সুন্দরী বউয়ের দিকে অন্য কেউ নজর দেবে, এটা তো আমি সহন করব না। আমার বউকে দেখা হোক একমাত্র আমার বউ যে ভয়ঙ্কর সুন্দর, সেটা আর সবাইকে দেখানোর কোনো প্রয়োজন নেই। ঝর্ণা মুচকি এসে বলল, আচ্ছা আপনি নিচে যান, আমি আসছি একটু পর। আমার হাতের মধ্যে ঝর্ণার নরম হাতটা নিয়ে হাঁটছি দুজনে। রাস্তার দুপাশে সোডিয়াম লাইট জ্বলছে। ঝর্ণা বরাবরের মতোই ননস্টপ কথা বলেই যাচ্ছে। এই সোডিয়াম লাইটের আলোয় ঝর্ণাকে খুব মায়াবী দেখাচ্ছে। এই মায়াবী রমণীর উপর আবার নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করছে আমার। আমি ঝর্ণাকে থামিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর হাতটা শক্ত করে ধরে বললাম, ঝর্ণা, ভালোবাসি তোমাকে। ভালোবাসি তোমার ননস্টপ বকবকানি, ভালোবাসি তোমার হুটহাট পাগলামিগুলো, ভালোবাসি তোমার মধ্যে থাকা বাচ্চামি স্বভাবটাকে, ভালোবাসি তোমার মায়া ভরা চোখ, ভালোবাসি তোমার লম্বা লম্বা চুল, ভালোবাসি তোমার কানের দুটি দুল। খুব 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 ভালোবাসি। আজীবন ভালোবাসতে চাই। তোমার কোলে মাথা রেখে হাসতে চাই, তোমার কোলে মাথা রেখে কাঁদতে চাই, তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করতে চাই, তোমার সব স্বপ্নগুলোকে পূরণ করতে চাই, তোমার হাত ধরে হাজারো মাইল পথ চলতে চাই, তোমাকে নিয়ে সুন্দর একটি সংসার করতে চাই, তোমাকে আমার সংসারের রানী বানাতে চাই। তুমি কি হবে আমার নানি? আজব তো, আমি কেন আপনার নানি হতে যাব? সরি, নানি না, রানী। ঝর্ণা মুচকি এসে বলল, হ্যাঁ, হব আমি আপনার রানী। আমি যদি না হই তাহলে আর কে হবে? অন্য মেয়েদের দিকে তাকালে একদম চোখ উঠিয়ে নিব।
এখন উঠুন প্লিজ, সবাই তাকিয়ে আছে। হাঁটতে হাঁটতে ঝর্ণা বলল, জানেন আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। আপনি যখন মরিচের শরবত খেয়ে ঝালে লাল হয়ে উঠেছিলেন, আমি তখনই বুঝতে পেরেছিলাম ওই অভ্র লাল চৌধুরী ছাড়া আমার চলবে না। আলহামদুলিল্লাহ, আমি আমার অভ্র লাল চৌধুরীকে পেয়ে গেছি। জানেন, কবি বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। কিন্তু আমি আপনাকে ছেড়ে দিয়েও ছেড়ে দিতে পারিনি, কারণ আমার যে এই অভ্রনীল চৌধুরীকে চাই, কারণ আমার যে হাজার দুষ্টুমির পেছনে লুকিয়ে থাকে এই সুন্দর মনের মানুষটাকে চাই। অনেকে বলে ভালোবাসা নাকি সত্যি হলে সে তার ভালোবাসার মানুষকে পাবেই, কিন্তু আমি ওসব মানি না। আমি জানি আল্লাহ আমাদের ভাগ্য আগেই লিখেছেন। শুধু কঠোর পরিশ্রম আর ভাগ্যটা পরিবর্তন করা যায় না। ভাগ্যটা পরিবর্তন করতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, কারণ তিনি একমাত্র পারেন সবকিছু পরিবর্তন করতে। আমি আমার আল্লাহর কাছে চেয়েছি, আলহামদুলিল্লাহ আমি আপনাকে পেয়েছি। আমি দুষ্টুমি করে বললাম, এখনো কিন্তু পুরোপুরি পাওনি। ঝর্ণা আমার বাহুতে একটা চাপড় মেরে বলল, অন্য কোনো মেয়েকে বিয়ে করার চিন্তা ভাবনা আছে নাকি? একদম জানে মেরে ফেলবো। ফেরার পথে আমি একটা সিগারেট ধরাতেই ঝর্ণা বলল, ইস, আপনি এই অসহ্য জিনিস ছাড়তে পারেন না? জানেন, এটা শুধু আপনার জন্য না, আমাদের সন্তানের জন্য অনেক ক্ষতিকর। তুমি দেখি একটু বেশি ফাস্ট। এখনো বিয়ে হলো না, তুমি একদম সন্তানে চলে গেছো। বেশি কথা বলবেন না, এসব ছাইপাশ খাওয়া ছেড়ে দিবেন। বিয়ের পর আমি যদি দেখছি এসব খেতে, তাহলে আপনার সঙ্গে কথাই বলবো না। আমি তো ছাড়তে চাই, কিন্তু কি করব? সিগারেট না খেলে যে মাথা একদম চাপ দিয়ে ধরে থাকে। সকালবেলা একটা সিগারেট না খেলে তো। থাক, আপনার আর বলতে হবে না। আপনি কি বলবেন আমি বুঝতে পেরেছি। অসভ্য লোক একটা। পেঁপের তরকারি খাবেন, তাহলে এমনি বের হবে। বাড়ির সামনে আসতে ঝর্ণা বলল, আচ্ছা, আজকে আমাদের বাসায় থেকে গেলে হয় না? 2 বছর পর দেশে আসলাম, প্রথম দিনই যদি হবু বউয়ের বাসায় থাকি তাহলে সবাই বলবে বউ পাগল, আর মা বাবা অনেক কষ্ট পাবেন। তাহলে আমি আপনাদের বাসায় যাই? না না, বিয়ের আগে কোনো থাকাথাকি নেই। ঝর্ণা বাসার মধ্যে যাওয়ার আগেই আমাকে খুব করে শাসিয়ে গেল, এই মিষ্টি শাকসুনি হতে সাবধান, ভুলে যেন ওর আশেপাশে না যাই। মা, ঝর্ণার মা নেই, ওর মাকেও খুব মিস করে। মেয়েটা একদম মায়ের ভালোবাসা পায়নি। আমি চাই ওকে তুমি নিজের মায়ের মতো ভালোবাসবে, যেন সে ভুলে যায় পৃথিবীতে তার মা নেই। হ্যাঁ, আমি জানি, তোর বলতে হবে না, আসছে পণ্ডিত। আচ্ছা মা, বিয়েটা কি এই সপ্তাহের মধ্যে করা যায় না? কেন বাবা, এত বছর অপেক্ষা করতে পারলি আর 1 মাস অপেক্ষা করতে পারবি না? বোঝে না কেন? এত সুন্দরী মেয়ে রেখে তোমার ছেলে রাতে ঘুমোতে পারছে না। বলেই হো হো করে হাসতে লাগলো। মা বাবাকে ধমক দিয়ে বলল, অমন হায়নার মতো মুখ বানিয়ে হাহাকার হাসছো কেন? দোষ তো তোমাদের, দোষ তোমাদের বংশের। সবগুলোই বউ পাগল। তাহলে ও আবার বাদ যাবে? পথ তো তোমরাই দেখিয়েছ, এখন হ্যাঁ হ্যাঁ করে হাসার কি আছে? বাবা আমার পাশে গেসে দাঁড়িয়ে বলল, কথা তুমি ভুল বলনি। কি করব আর বলো? বউ যদি এত সুন্দর হয় তাহলে বউ পাগল না হয়ে কি আর থাকা যায়? মা হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ছেলের সামনে অসভ্যতামি করতে তোমার লজ্জা করে না? দিন দিন বয়স বাড়ছে আর জ্ঞান বুদ্ধি লোপ পাচ্ছে। বাবা একটু অভিমানে সরেই বলল, তুমি যে ছেলেদের সামনে আমাকে বকাবকি করো, এতে কিন্তু আমি খুব কষ্ট পাই। এবার আমার দিকে তাকালো। এই যা, রুমে যা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে বাবা মার রোমান্স দেখিস, তো লজ্জা করে না? আমি রুমে এসে দেখলাম ফোনে ঝর্ণার 5টা মিস কল উঠে আছে। আমি কল ব্যাক করে বললাম, এই যে মিস কিপটা, আপনার এখনো মিস কল দেওয়ার স্বভাব যায়নি? মিস্টার চৌধুরী, আমি কল দিয়েছি, আপনি কল রিসিভ করেন নাই, এই জন্য মিস কল উঠে আছে। ও, তা কি করছো? এই তো শুয়ে শুয়ে আপনার কথা ভাবছিলাম। আমার আর কাজ কি? আপনি কি করছেন? এই তো আমি মাত্র রুমে আসলাম, এসে দেখি তোমার মিসড কল। আচ্ছা, ওই মিষ্টি শাকচুনিটা কি করছে? আমি কিভাবে বলবো কি করছে? আমি কি ওর পিছন পিছন ঘুরি নাকি? গুড, খবরদার ওকে আপনার আশেপাশে ঘেঁষতে দিবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে। তোমরা মেয়েরা কেন যাতে হিংসুটাও বুঝি না। আপনার বুঝতেও হবে না, আপনাকে যেটা বলেছি সেটা করবেন। অনেক কথার পর হঠাৎই ঝর্ণা বলে উঠলো, আচ্ছা, আপনার কোনো ফ্রেন্ড নেই? হ্যাঁ, ফ্রেন্ডও আছে। হঠাৎ আমার ফ্রেন্ডদের খবর নিচ্ছ? আচ্ছা, মিষ্টি আপুর সাথে একজনের লাইন করে দিতে পারবেন না আপনি? কি বললা? আমি কি ঠিক শুনলাম?
দয়া করে কি আরেকটিবার কথাগুলো রিপিট করবেন ম্যাম? আপনার কি কোনো বন্ধু বা চেনা পরিচিত এমন কেউ নাই যে মিষ্টি আপুর সবকিছু জেনেও তাকে আপন করে নিতে রাজি হবে? এটা কি আমার বউ ঝর্ণা বলছে, নাকি আমি স্বপ্ন দেখছি? তুমি না মিষ্টিকে দু চোখে দেখতে পারো না? তোমাদের দুজনের মধ্যে না সাপে নেউলে সম্পর্ক? তাতে কি হয়েছে? আমি একজন মেয়ে হিসেবে তো ওর কষ্টটা বুঝি। ওর সাথে যা ঘটেছে এসব থেকে বেরিয়ে আসার জন্য ওর মেন্টাল সাপোর্টের খুব দরকার। আর সেই মেন্টাল সাপোর্ট যদি জীবন সঙ্গীর কাছ থেকে পাওয়া যায় তাহলে সেটা সবচেয়ে বেশি দ্রুত কার্যকর হবে। আর সবচেয়ে বড় কথা হলো ও আমার বোন। আমিও চাই ও আর 5 জন মেয়ের মতো সুন্দর সংসার করুক। আচ্ছা আমি দেখব, কিন্তু ওই বাঁশপাতাকে পছন্দ করবে কে? বাঁশপাতা টাশপাতা আমি ওসব বুঝি না। আর দেখব কি, আপনাকে যে করেই হোক একজনকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, ছেলেকে অবশ্যই ভালো হতে হবে। প্লিজ আপনি একটু খুঁজে দেখবেন। আমি সত্যিই তোমাকে পুরোপুরি বুঝতে পারিনি এখনো। একটা মেয়ের সঙ্গে তোমার সাপে নেউলে সম্পর্ক, সামনাসামনি যাকে তুমি দু চোখেই দেখতে পারো না, অথচ তার চোখের আড়ালে তুমি তার কষ্ট পাও, তার জন্য কান্না করো, আমাকে তার আশেপাশে ঘেঁষতে বারণ করো, অথচ আবার আমাকে তার জন্য বর খুঁজতে বলছো। মেয়েদের বোঝা সত্যিই বড় কঠিন, আর আমার বউকে বোঝা অসম্ভব। একটা কথা কি জানো ঝর্ণা, তুমি ওপর উপরে অনেক রাগে হলেও তোমার মনটা ভীষণ সফট। ইস, এখন তো আমার বউটাকে আমার আদর করতে ইচ্ছে করছে। আমি যে এত ভালো বউ পাবো এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। সেসব না হয় পরে হবে, এখন আপনাকে যেটা বলেছি সেটা করবেন প্লিজ। 5টা নয় 10টা নয়, আমার একটা মাত্র বউ আমার কাছে একটা আবদার করেছে, আর সেটা আমি যদি না রাখি তাহলে কি হবে? যাও, আমি কথা দিচ্ছি মিষ্টির জন্য একটা সুন্দর দেখে পাত্রের ব্যবস্থা করব। এই শুনেন, বেশি সুন্দর পাত্রের দরকার নাই। খবরদার পাত্র যেন আপনার মতো সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনার খবর আছে। কেন কেন? পাত্র সুন্দর হলে কি সমস্যা? পাত্র যদি সুন্দর হয় তখন ওর ভাব বেড়ে যাবে না? ওই শাকচুনি খুব অহংকারী। পাত্র যদি আপনার থেকেও সুন্দর হয় তাহলে তখন আমার সামনে এসে ভাব দেখাবে। ওসব আমার সহ্য হয় না। তাই পাত্র কিছুতেই সুন্দর হওয়া চলবে না। পাত্র পাতিলের কালির মতো দেখতে হলেও চলবে। আর ওর বর যদি আমার বরের চেয়ে সুন্দর হয় তাহলে আমি আমার বরকে নিয়ে গর্ব করব কিভাবে? হিংসুক। হ্যাঁ, আমি হিংসুটে হয়েছি। প্রত্যেকটা মেয়েই হিংসুটে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আমি খুঁজছি। তাই বলি সত্যি যেন আবার পাতিলের কালির মতো পাত্র খুঁজে নিয়ে আইসেন না। ও হ্যাঁ, আসল কথাই তো বলা হয়নি। আমাকে বৃষ্টি আপু ফোন করেছিল। আপনি নাকি দুলা ভাইয়ের সঙ্গে কথা বলছেন না, আপুর সঙ্গে ওনাকে খারাপ বিহেভ করেছেন। এসব কেমন কথা? আমার বরের নামের রিপোর্ট কেন আমার কাছে আসবে? ও তোমার কাছে বিচার দিছে? তুমি জানো আমি কেন তাদের সাথে কথা বলছি না, তাই এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। এটা কিরকম কথা? 2 বছর আগের কথা এখনো ধরে রাখলে চলবে? আপনার বড় ভাইয়ের চোখে আপনি ভুল করেছেন। আপনার বড় ভাই আপনাকে শাসন করতেই পারে, তাই বলে আপনি তার সঙ্গে কথা বলবেন না? এটা কোন ধরনের কথা? আচ্ছা মানলাম সে আমার বড় ভাই, সে আমাকে শাসন করতেই পারে, কিন্তু ভাবি যে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিল তখন কেন সে চুপ ছিল? সে কেন কোনো প্রতিবাদ করলো না? ওই আপনারা তো রাগ কিসের? হ্যাঁ, আর আপনি আপুর কথায় রেগে আছেন। ওখানে আপুর জায়গায় যদি আমি থাকতাম আর আমাকে আমার ছোট বোন এসে যদি আপনার সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলতো, আর আমি যদি আপনাকে আমার মামাতো বোনের সঙ্গে জড়াজড়ি করে থাকতে দেখতাম, তাহলে আমিও আপুর মতো রিয়াক্ট করতাম। ওই দিন ওখানে না আপুর দোষ ছিল না ভাইয়ার আরও দোষ ছিল। দোষটা ছিল একমাত্র ওই শাকচুন্নি মিষ্টির ওই ডাইনি মেয়ের জন্য। কেন শুধু শুধু আপনি আপনার ভাইয়ের সাথে আপনার ভাবির সাথে সম্পর্ক খারাপ করতে যাবেন? আমার না মাঝে মাঝে ইচ্ছে করে ওই শাকচুন্নির মাথা ন্যাড়া করে দিতে। ডাইনি একটা, এত কিছুর পরেও ডাইনামো কমে না। আপনি আজ ওকে থাপ্পড় মেরে খুব ভালো করেছেন। আরও 2টা থাপ্পড় মারতে পারলেন না? ফাজিল মেয়ে একটা আত্মহত্যা করতে গিয়েছিল, মরবি মর। দরজার সামনে লোক ডাকার জন্য দারোয়ান রেখেছিলি কেন? যত সব নাটক। যাই হোক, আমি এত কিছু বলতে চাই না। আপনি আজ রাতেই বৃষ্টি আপু আর দুলা ভাইয়ের সঙ্গে সবকিছু মিটমাট করে নেবেন। এখন রাখি, কেমন? রাখি মানে কি? আমি ফোন করেছি, আমি রাখবো। এই একটু আদর করবা? চিচি, এসব কেমন কথা? আপনি এর আগে তো কখনো এমন কথা বলেন নাই। তখন তো আর তুমি আমার বউ ছিলে না, তাই বলিনি।
এখনো পুরোপুরি বউ হই নাই, তাই এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে যেটা বললাম সেটা গিয়ে করুন আগে। ওকে, রাখছি আমি। ভাইয়ের রুমে ঢুকতেই ভাইয়া ছুটে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তোকে 2টা থাপ্পড় মেরেছে বলে এত রাগ? বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের ভুলে তাকে শাসন করার এটুকু অধিকার কি আমার নেই? আমি কি ছোট ভাইকে শাসন করে খুব বড় অন্যায় করে ফেলেছিলাম যে তার শাস্তি হিসাবে তুই আমার সঙ্গে 2 বছর হলো কথা বলিস না? তুই তো আমার ভাই, আমার জানের ভাই। তোর নামে কেউ কলঙ্ক লাগালে সেটা যে সরাসরি আমার বুকে এসে লাগে। আমি সব সময় তোকে নিয়ে গর্ব করতাম। সেদিন যখন মিষ্টির মুখে তোর নামে উল্টাপাল্টা কথা শুনলাম, তখন আমার উঁচু মাথাটা মাটিতে লুটিয়ে পড়েছিল। আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই, কিন্তু যখন তোকে আর ঝর্ণাকে একসঙ্গে দেখলাম তখন কান বাজছিল শুধু মিষ্টির বলা তোর সম্পর্কে বাজে কথাগুলো। তোর উপর আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি বড় ভাই হিসাবে তোর এতটা অধপতন মেনে নিতে পারিনি, এজন্য তোর গালে থাপ্পড় মেরেছিলাম, একটু শাসন করেছিলাম। এটা কি আমার ভুল? এই জন্যই তুই আমার সঙ্গে 2 বছর ধরে কথা বলিসনি। আমি রাগের মাথায় তোকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলেছি বলে তুই চলে যাবি কেন? তুই আমাকে সত্যিটা বলতে পারতিস না? তখন না হয় আমার মাথা গরম ছিল, যখন মাথা ঠান্ডা হতো তখন তুই আমাকে বুঝিয়ে বলতে পারিস না? তা না, তুই অভিমান করে একেবারে দেশ ছেড়ে চলে গেলি। একবারও কি ভেবে দেখেছিলি তুই চলে যাবার পর তোর ভাইটার কি অবস্থা হয়েছে? তোকে ছাড়া যে আমি একলা হয়ে গিয়েছিলাম রে, সম্পূর্ণ একলা। জানিস, তোর কথা চিন্তা করতে করতে আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। তোকে ফোন দিতাম আর ভাবতাম এই হয়তো তুই আমার ফোনটা ধরে আমার সঙ্গে কথা বলবি, কিন্তু না, তুই আমার ফোন কখনো রিসিভ করিসনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন বল, আমি কি তোর পা ধরে ক্ষমা চাইবো? আমি ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি কোনো ভুল করনি ভাইয়া, ভুল আমার ছিল। কাল বেয়ে গড়িয়ে পড়লো 1 ফোঁটা জল। ভাইয়া কাঁদছে, তার চোখের পানি দিয়ে আমার টি-শার্ট ভিজতে শুরু করছে। আমাদের 2 ভাইকে কাঁদতে দেখে ভাবি আঁচল দিয়ে মুখ ডেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওই শোনেন, আমার এখনই বাবু চাই। আচ্ছা ঠিক আছে, আমি ইন্টারনেট থেকে তোমার জন্য একটা বাবু ডাউনলোড করে দেবনি। ঝর্ণা বেঞ্চকি কেটে বলল, তাহলে বউটাও ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন। কেমন ফাজিল লোক একটা! খবরদার আমাকে ফোন করবেন না। বলেই ফোন কেটে দিল। আমি ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাসলাম, কারণ ঝর্ণা নিজেই আমাকে আবার ফোন করেছে। এই, আমি ফোন কেটে দিলাম, আপনি কল ব্যাক করলেন না কেন? আর আমি কল দিলাম, রিসিভ করলেন কেন? আমার টাকা খরচ হচ্ছে না? এই আপনার ভালোবাসা? আমি মুচকি এসে বললাম, আজ একটু আমার কিপ্টে বইয়ের টাকা খরচ করতে ইচ্ছে হলো, আর আমি তো জানতাম তুমি আবার আমাকে কল দিবে, তাই আর কল ব্যাক করিনি। কত জানতেন? আচ্ছা, এখন আসল কথায় আসি। যে জন্য ফোন করেছি, আমি না বাবুদের নাম ঠিক করে ফেলেছি। আমি অবাক হয়ে বললাম, আগে বিয়েটা হতে দাও, বিয়ে না হতেই তুমি বাবুদের নাম ঠিক করে ফেলেছো? এই, আপনি এত কথা বলেন কেন? চুপচাপ শোনেন। যদি আমাদের মেয়ে বাবু হয় তাহলে নাম রাখবো আপনার নামের সঙ্গে মিল রেখে নীলিমা, আর যদি ছেলে হয় তাহলে নাম রাখবো আমার নামের সঙ্গে মিল রেখে হিমু। এখন বলুন, নাম দুটো কেমন হয়েছে? হ্যাঁ ভালো, তবে আমার মনে হয় কি, যদি ছেলে বাবু হয় তাহলে তোমার নাম ঝর্ণার সঙ্গে মিল রেখে বাবুর নাম রাখা উচিত ঝন্টু। নামটা সুন্দর না? কি বললে? আরেকবার বলেন। ঝর্ণা রেখে কি বললো? আমার বাবুর নাম ঝন্টু কখনোই আমি রাখবো না। নিজে তো খুব সুন্দর একটা নাম রেখেছেন, অভ্রনীল, আর আমার ছেলের নাম রাখবে ঝন্টু? আসছে, অসহ্য লোক একটা। কেন? নামটা তো বেশ সুন্দর, তোমার পছন্দ হয়নি? আমার কিন্তু নামটা বেশ পছন্দ। এতই যখন পছন্দ তাহলে নিজের নামটা চেঞ্জ করে ঝন্টু রেখে দেন। আমি আমার বাবুর নাম কখনোই ঝন্টু রাখবো না। আজ মিষ্টির বিয়ে হচ্ছে, অনেকটা লুকিয়ে চাপিয়ে পারিবারিকভাবে বিয়ে হচ্ছে। যদিও আবিরের বাবা মা চেয়েছিল তারা দেশে এসে ধুমধাম করে ছেলের বিয়ের অনুষ্ঠান করে তাদের পুত্রবধূকে করে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু মিষ্টির বাবা মা জমকাল অনুষ্ঠান করতে চায় না, তাই বাধ্য হয়ে ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে। মিষ্টির পরিবারের সবাই খুশি, সবচেয়ে বেশি খুশি হলো মুনতাহা। সে তার নতুন মাকে পেয়েছে, নিজের মা বাবার বিয়েটা নিজেই খেতে পারছে। তার আনন্দের যেন শেষ নেই। মিষ্টিকে একটা টকটকে লাল শাড়ি পরানো হয়েছে, শাড়িতে বেশ সুন্দর লাগছে মেয়েটাকে। মিষ্টি আর আবিরকে পাশাপাশি বসানো হয়েছে। কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করলেন। সবাই অনেক খুশি, শুধু একজন জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, তার ভীষণ রাগ হচ্ছে। হ্যাঁ,
আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। ঝর্ণার ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে কাজী সাহেবের মাথা ফাটিয়ে ফেলতে। তার বিয়ে 1 মাস আগে ঠিক হয়েছে, অথচ তার আগেই এই মিষ্টি শাকসুনের বিয়ে হচ্ছে। এটা সে কিছুতে মেনে নিতে পারছে না। সব সেই অবরলাল চৌধুরী এই ফাজিলটার মাথাটা ফাটাতে পারলে কি ভালোই লাগতো, এইসবই সে ভাবছিল। ঝর্ণা আমার পাশে এসে দাঁড়ালো, কানের কাছে মুখ এনে ধীরে ধীরে বলল, এই বাবাকে বলেন না আজ আমাদের বিয়েটা সেরে ফেলতে, এক খরচেই 2টা বিয়ে পারি হয়ে যাবে। আমি বড়ুকুসকে তাকালাম ঝর্ণার দিকে। এই কিপটা, তোমার না বিয়ে নিয়ে কত স্বপ্ন? হলুদের অনুষ্ঠান হবে, তুমি হলুদ শাড়ি পরবে, তোমাকে সবাই হলুদ মাখাবে, তুমি হাতে মেহেদি দেবে, আরও কত কিছু। আর এখন বিয়ে করলে স্বপ্নগুলো কি পূরণ হবে? ওই মিষ্টি শাকচুন্নির বিয়ে আমার আগে হয়ে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি, অথচ আমার বিয়ে আগে হওয়ার কথা ছিল। আমার ভীষণ কান্না পাচ্ছে। আজকে বিয়ে করব, 2 দিন পর আবার বিয়ে করব, তখন সব অনুষ্ঠান হবে। প্লিজ আপনি বাবাকে বলুন না। আমার লক্ষ্মী বউ, 2 দিন অপেক্ষা করো, তারপরে তো আমাদের বিয়ে। ঝর্ণা মার কাছে গিয়ে বাচ্চাদের মতো করে বলল, মা, এদের বিয়ে দেখে আমারও আজই বিয়ে করতে ইচ্ছে করছে। মা ওকে বুকে জড়িয়ে বলল, পাগলি মেয়ে, আর তো মাত্র কিছুদিন, একটু ধৈর্য ধর। ঝর্ণা আমার পাশে এসে বলল, ওই দেখেন, ওই মিষ্টি শাকচুন্নিটা আমাকে দেখে কিভাবে মুখ ভেঙাচ্ছে। ওর বিয়ের আমি এখনই 12টা বাজাচ্ছি। বলে যেন মিষ্টি দিকে এগিয়ে যেতে নিলে আমি ওকে বাধা দিলাম। লক্ষ্মী বউ আমার, ওটার কিছুদিন পরেই চলে যাবে, আর এখানে সবাই আছে, প্লিজ কোনো সিনক্রেট করো না। ঝর্ণা সবার সামনে আমার কান টেনে বলল, সব দোষ আপনার, পাত্র আর পেল না, একদম ফরেনার। বাসর ঘরে যদি আমি 12টা না বাজাইছি তাহলে আমার নামও হুমায়রা ইসলাম ঝর্ণা না। শাকচুন্নি আমাকে ভাব দেখায়, বরটা পেল আমার জন্য, আবার আমাকে ভাব দেখাচ্ছে। দাঁড়া, তোর ভাব আমি ছোটাচ্ছি। বলেই ঝর্ণা আমার হাত ধরে উপরে নিয়ে এলো। কি হলো ঝর্ণা, এখানে নিয়ে এলে কেন? ওদের বাসর ঘর কোনটা? আমি ঝর্ণাকে ওদের বাসর ঘরে নিয়ে যেতেই ঝর্ণা রুমের চারদিকটা একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, শাকচুন্নি আমাকে মুখ ভেঙানো, আজ বাসুর রাতে তোর কোমর ভেঙে ছাড়বো আমি। আজ রাতে তোদের শান্তি নাই। যান গিয়ে বেশি করে রং নিয়ে আসবেন, আবার আবির আইনেন না। দোকানদারকে বলবেন 1000 পাওয়ারের রং, যেন ডোলে ডোলে উঠাইতে হয়। এরপর ঋণ নিবেন, একটা লাক্স সাবান নিবেন, একটা ছোট দেখে বালতি আর শক্ত সুতা নিবেন। যান দ্রুত নিয়ে আসবেন, 10 মিনিট সময় আপনার হাতে। একটা রাবারের সাপ নিয়ে আসবেন। আমি বোকার মতো বললাম, এসব দিয়ে কি করবে? আপনাকে সঙ্গে নিয়েই করব, তাই এখন যেটা বললাম সেটা করেন। আর ভালো কথা, এসব যেন কেউ না দেখতে পায়। 20 মিনিট পর ঝর্ণাকে তার লিস্টের সবকিছু দিতেই সে একটা শয়তানে হাসি দিল। এরপর আমার হাত ধরে আবার ওদের বাসর ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, চলুন কাজ শুরু করা যাক। আমি ইতস্তত বোধ করে বললাম, না বাবা, এখনো তো আমাদের বিয়েটাই পুরোপুরি সম্পন্ন হয়নি, এখন এগুলো করলে পাপ হবে। ঝর্ণা চোখ মুখ কুঁচকে বলল, অসভ্যের মতো কথা বলবেন না। আমি কি ওইসব আজে বাজে কাজ করতে বলছি? সব সময় শুধু মাথার মধ্যে যত সব আউল ফাউল চিন্তা। এবার আমার হাত ধরিয়ে দিয়ে বলল, যান পানি নিয়ে আসুন, অসভ্য লোক একটা। এরপর ঝটপট দুজন মিলে কাজ সেরে ফেললাম। কাজ শেষ করার পর আমি ঝর্ণাকে বললাম, ঝর্ণা, এটা কি একটু বেশি বেশি হয়ে গেল না? ঝর্ণা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আর আপনি যেটা বৃষ্টি আপুর সঙ্গে করেছিলেন ওটা এর চেয়ে বেশি ছিল, অতএব চুপচাপ থাকেন। না মানে, কোমর যদি সত্যি সত্যি ভেঙে যায় তখন কি হবে? ভাঙলে ভাঙবে, ফরেনার হাজবেন্ড আছে না, ট্রিটমেন্ট করাবে। ওসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার চিন্তা এখন শুধু আমাকে নিয়ে হবে, বুঝলেন? এই ঝর্ণা, এখন তো এখানে কেউ নেই, একটা চুমু দিবে? ঝর্ণা আমার দিকে বড় কুচকে তাকিয়ে বলল, আপনি তো দেখছি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। যান গিয়ে নামাজ পড়ুন, এসব উল্টাপাল্টা চিন্তা তাহলে আর মাথায় আসবে না। মিষ্টি বাসর ঘরের দরজা খুলে জেনে ভিতরে ঢুকতে নিল, অমনি উপর থেকে এক বালতি রং মেশানো পানি তার মাথায় এসে পড়ল। তখন মিষ্টির মুখ দেখার মতো ছিল, রং মেশানো পানি দিয়ে একদম শাড়ি নষ্ট হয়ে গেছে। সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, অগ্রনীল, এটা কিরকম ফাজলামি করবার ঠিক আছে, কিন্তু এটা কোন ধরনের ফাজলামি? মেয়েটার সবকিছু ভিজে গিয়েছে, রং দিয়ে গা মেখে গিয়েছে। এই শীতের রাতে মেয়েটাকে আবার গোসল করতে হবে। আমি সবাইকে কত করে বললাম এসব আমি করিনি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করলো না। মিষ্টিকে দেখলাম মেয়েটা আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে, আর একটু হলে কান্না করে দিত সে। ঝর্ণাকে দেখলাম সে সবার আড়ালে মিটি মিটি হাসছে, নিশ্চয়ই মনে মনে মিষ্টিকে বলছে, কি কেমন লাগে আমার সামনে ভাব দেখানো?
এত ট্রেলার পিকচার अभी बाकी है मेरे दोस्त। মিষ্টি আমাকে চোখ রাঙিয়ে বলল। এক মাঘে শীত যায় না। আমি শুধু বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে। ঝগড়া পরে করিস, আগে যা বাথরুমে গিয়ে গোসলটা সেরে নে। ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। আমি মনে মনে ভাবছিলাম এই পরবর্তীতে কি হবে। একটু পরে ধপাস করে একটা কিছু পড়া শব্দ হলো, তারপর ভেসে আসলো মিষ্টি ও মাগো বলে চিৎকার করছে। আমি এর জন্য দৌড়ে বাসা থেকে বেরিয়ে এলাম। ঝর্ণা তো হাসতে হাসতে শেষ। সে ভীষণ খুশি মিষ্টিকে উচিত শিক্ষা দিতে পেরেছে। ঝর্ণা সাবান দিয়ে পুরো বাথরুমের মেঝেতে পিচ্ছিল করে রেখেছিল, যে কেউ ওখানে পা দিলে স্লিপ কেটে পড়বে। আর যদি না পড়ে তাহলে তার জন্য রয়েছে বেসিনের আয়নার সামনে সুন্দর করে রাবারের একটা সাপ, যদি হাতে না নিলে বোঝা কঠিন। কেমন দিলাম বলেন? ঝর্ণা, এখন আমার চিন্তা হচ্ছে আমাদের বাসর নিয়ে। আমি তো সবার বাসরে 12টা বাজিয়ে দিয়েছি, এখন ওরা যদি আমাদের বাসরে 12টা বাজায়। ঝর্ণার চোখ মুখে আতঙ্কে ছায়া নেমে এলো। মিষ্টি, অবরণীল নাকি তোমার 12টা বাজিয়ে দিয়েছে? কথাটা আবির হাসতে হাসতেই বলল। মিষ্টির চোখ মুখ কুঁচকে আবিরের দিকে তাকিয়ে বলল, আমি কোমর ব্যথায় মরে যাচ্ছি আর আপনি দাঁত কেলিয়ে হাসছেন। আবির হাসি থামিয়ে বলল, ও সরি, খুব বেশি ব্যথা পেয়েছো? ভীষণ ব্যথা পেয়েছি। যখন পড়ে গিয়েছিলাম তখন তো আমি মনে করেছিলাম আমি তো মরেই যাব, আর একটু হলেই আমার মাথা ফেটে যেত। আপনার ফ্রেন্ড 1 নম্বরের শয়তান, তখন আমি ওনাকে পাইলে কি যে করতাম। হ্যাঁ, অবরণীল একটু ফাজিল। আসলে ও যদি দুষ্টুমি না করে তাহলে ওকে মানায় না। আচ্ছা, ব্যথা কি খুব বেশি করতেছে? হ্যাঁ, অনেক ব্যথা এবং ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা মিষ্টি, আমি কি তোমাকে টাচ করতে পারি? কেন? টাচ করে কি দেখবেন আপনি? আমি ভূত না মানুষ? আমি মানুষই, দেখতে পাচ্ছি না কোমরের ব্যথায় কেমন কাতরাচ্ছি? না, আমি আসলে... আচ্ছা, আমি যদি আপনাকে টাচ করতে বারণ করি তাহলে আপনি আমাকে টাচ করবেন না? অবশ্যই না। আমি তোমার মতের বিরুদ্ধে যেহেতু তোমাকে টাচ করতে পারি না, তাই না? যদিও আমাদের বিয়ে হয়েছে, আমার অধিকার আছে তোমাকে টাচ করার। তবুও তোমার হয়তো ভালো নাও লাগতে পারে। আর আমাদের তো হুট করেই বিয়ে হলো, হয়তো এইসব মানিয়ে নিতে তোমার সময় প্রয়োজন, তাই বললাম। মিষ্টি হাসার চেষ্টা করে বলল, সমস্যা নেই, আপনি আমাকে টাচ করতে পারেন। ওকে, তাহলে উপর হয়ে শুয়ে পড়ো। মিষ্টি চোখ বড় বড় করে আবির দিকে তাকায়। মানে? আবির মুস্কে এসে বলে, আরে ভয় পেও না, তুমি যেরকম ভাবছো ওই রকম কিছু করবো না। জলদি উপর হয়ে শুয়ে পড়ো। মিষ্টি পেটের উপর ভর দিয়ে উপরে শুয়ে পড়তেই আবির মিষ্টির কোমরের থেকে শাড়ির আঁচলটা সরাতে নিলেই মিষ্টি শাড়ির আঁচল শক্ত করে ধরে বলল, প্লিজ, আমার একটু সময় লাগবে। টাচ করতে বলছি বলে আপনি শাড়ির আঁচল ধরে টানাটানি করবেন? আমি কখনো এটা ভাবিনি। আবির শুধু মুস্কে এসে বলে, তোমাদের মেয়েদের এই একটা সমস্যা, সব সময় বেশি বোঝো। এরপর শাড়ির আঁচলটা সরিয়ে আবির মিষ্টির কোমরের বাঁদিকে মালিশ করে দিতে লাগলো। মিষ্টি একটু আগে নিজের বলা কথার জন্য বেশি লজ্জাবোধ করছে। ইস, উনি আমার কোমর মালিশ করে দেওয়ার জন্য কোমর থেকে শাড়ি সরাচ্ছিলেন, আর আমি কি না কি ভেবে ফেলেছি। ছি। কি এখন কেমন লাগতেছে? আরাম পাচ্ছ? মিষ্টি লজ্জায় বালিশে মুখ চাপলো। কি হলো, কথা বলছো না যে? একটু জোরে চাপ দিতেই মিষ্টি কোকিয়ে উঠল। আস্তে ব্যথা পাচ্ছি তো। সরি, শরীরের একই অবস্থা বানিয়েছ। খাওয়া দাওয়া করো নাকি? এই শোনো, এখন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করবে। এখনকার ছেলেরা তোমার মতো পাটকাঠি মেয়েদের পছন্দ করে না। এখনকার ছেলেরা বউ হিসেবে একটু হেলদি মেয়েদের লাইক করে বেশি। আর আপনি কেমন মেয়ে লাইক করেন? আমি এতক্ষণ আমার কথাই বলছিলাম। আচ্ছা, আপনি মাম কোথায় পেলেন? ঝর্ণা যাওয়ার সময় দিয়ে গিয়েছিল। মেয়েটা খুব ভালো। অবরণীল খুব লাকি, ওর মতো একটা বউ পেয়েছে। ভালো না সাই? থাক, হয়েছে, আপনাকে আর মালিশ করতে হবে না। কিন্তু আবির থামলো না। 15 মিনিট মালিশ করার পর বলল, আজকের মতো এখানেই সমাপ্তি। এবার ঠিক হয়ে শুয়ে পড়ো, সকালে উঠে দেখবে একদম ব্যথা সেরে গেছে। আবির বেড থেকে উঠতে গেলেই টুম করে তার ফোনে মেসেজ টোন বেজে উঠলো। আবির মোবাইল হাতে নিয়ে মোবাইল ওপেন করতে দেখলো আমার মেসেজ। দোস্ত, কতদূর কি হলো? নাকি তুই ভদ্র ছেলেদের মতো বলে দিয়েছিস তোমার যত সময় লাগে তুমি নাও, আমার কোনো তাড়া নেই। দেখ, যা করার আজ রাতেই করে ফেল, পরে কিন্তু সুযোগ পাবি না। পরে অনেক সময় পাওয়া যাবে ভেবে আজকে রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিস না। কাল থেকে কিন্তু তোর মেয়ে মিষ্টির পিছু একটু জন্য ছাড়বে না। দেখা গেল তুই মিষ্টির সঙ্গে রোমান্স করছিস রাতে। হঠাৎ মন্থা জেগে উঠলো, বললো, বাবা তুমি কি করছো আমার সঙ্গে? তখন কি বাজে অবস্থা হবে একবার ভাব। তাই যা করা রাজি করে নে। আবির মেসেজ পড়ে মুচকে এসে একবার মিষ্টির দিকে তাকালো। মিষ্টি থেকে হাসতে দেখে বলল, কি হয়েছে? আবির আস্তে আস্তে বলল, কিছু না। এরপর আবার মেসেজে রিপ্লাই দিল, শালা, তুই আমার বউয়ের কোমর ভেঙে দিয়েছিস। বেচারি ব্যথায় নড়তে পারছে না, তার উপর এখন যদি আমি কিছু করি
তাহলে ওকে আর নেওয়া যাবে না। আর আজ রাতে আমার বিছানায় জায়গা হবে কিনা সেটারই ঠিক নাই, আর তুই আসছিস ফাজলামি করতে। কেন, মিষ্টি তোকে খাটে জায়গা দেয়নি? না, টাচ করতেই তো দিচ্ছে না। ভালো, তাহলে একটা কাঁথা নিয়ে বললো শুয়ে পড়, আমার বউ ফোন দিচ্ছে, বাই। বউ যদি ঘরে জায়গা না দেয় তোর রুমে যাব, একটু থাকতে দিস ভাই। সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম, আমার রুমে বিবাহিত পুরুষদের রাতে ঘুমানো এলাও না, বলা তো যায় না কখন কি করে বসবি। মেসেজটা পরে আবির আবার হেসে উঠলো। তখন মিষ্টি বলল, ফোনের দিকে তাকিয়ে তো হাসার কি আছে? আচ্ছা, কে মেসেজ দিচ্ছে আপনাকে? দেখি ফোনটা দিন তো। বিয়ে হতে না হতে আমার উপর খবরদারি শুরু করে দিলে। হ্যাঁ, আমাকেও তো দেখতে হবে কি আপনাকে মধ্যরাতে এমন কি মেসেজ পাঠাচ্ছে যে আপনি 32টা দাঁত বের করে হি হি করে হাসছেন। নীল একটু ফাজলামি করছিল তো তাই। দেখি ফোনটা আমাকে দিন, দেখি ওই ফাজিল লোকটা কি মেসেজ দিয়েছে আপনাকে। না না, এটা আমাদের দুজনের পার্সোনাল বিষয়, এসব তোমাকে দেখতে হবে না। তুমি বরঞ্চ ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমি কি বেডে ঘুমাবো, না আজ আমাকে ফ্লোরে বিছানা করে থাকতে হবে? এত সুন্দর বেড থাকতে ফ্লোরে কেন ঘুমাবেন? তবে আপনার ইচ্ছে হলে আপনি থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। দুদিন পর ঝর্ণা মধ্যরাতে ফোন করে কান্নাকাটি শুরু করেছে। আমি ওর কান্নাকাটির আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি থামানোর চেষ্টা করছি, কিন্তু আমার কথা কানে নিচ্ছে না। সে সমানে শুধু কেঁদেই যাচ্ছে। এই, কি হয়েছে? এখান থেকে যাওয়ার সময় তো ঠিক ছিলে, হঠাৎ কি হলো আবার? আপনি এখনই আমার বাসার সামনে আসেন। এত রাতে? হ্যাঁ, আর আসার সময় সাবধানে আসবেন। তা না হয় গেলাম, কিন্তু এত রাতে কি জন্য? কেউ কি তোমাকে কিছু বলেছে? না, আপনি এখানে আসুন, এরপর বলবো। কি আর করবো, বাধ্য আমাকে যেতে হলো। জন্নাতের বাসার সামনে গিয়ে দেখলাম বউ আমার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জন্নাকে ফোন দিয়ে বললাম কি হয়েছে, সে বলল উপরে উঠে আসুন। কিভাবে উঠবো, দরজা তো লাগানো। জন্না দমক দিয়ে বলল, আপনি কি মুভি দেখেন না? নায়করা যেভাবে পাইপ বেয়ে উঠে আসে ওইভাবে উঠে আসুন। তোমাকে কি আমার চোর মনে হয়? আমি কিভাবে পাইপ বেয়ে উঠবো? তুমি দরজা খুলে বেরিয়ে আসো না। আমার জন্য আপনি এতটুকু করতে পারবেন না? আমি যদি পরে গিয়ে হাত পা ভেঙে ফেলি তখন কি হবে? তার চেয়ে তুমি ফোনে বলো, আমি শুনে বাসায় চলে যাই। না না, প্লিজ উপরে আসেন। আপনি উপরে না এলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। আর উপরে উঠতে গিয়ে পড়ে গেলে যে আমি কষ্ট পাবো? আমি কতক্ষণ ধরে আপনার জন্য মশার কামড় খেয়ে ব্যালকনিতে অপেক্ষা করছি, আর আপনি সামান্য পাইপ বেয়ে দোতলায় উঠতে পারবেন না? কি আর করার, শেষ পর্যন্ত পাইপ বেয়ে উঠতে হলো। কিন্তু মুভিতে পাইপ বেয়ে ওঠা যত সহজ দেখায়, আসলে অতটা সহজ না। আমি এতটুকু উঠতেই ঘেমে শেষ হয়ে গেছি। ঝর্ণা আমাকে তার রুমের মধ্যে নিয়ে এলো। এরপর বেডের মধ্যে রাখা 3-4টা শাড়ি দেখিয়ে বলল, শাড়িগুলো কেমন? খুব ভালো, তোমার মতোই সুন্দর। আমি একটু পাম দিলাম আর কি। ঝর্ণা খুশি হয়ে এক এক করে শাড়ি দেখিয়ে বলল, এটা আমার হলুদের শাড়ি, এটা আমি বৌভাতে পরবো, এটা আমি বিয়ের অনুষ্ঠানে পরবো, এটা আমি বাসর ঘরে পরবো। শাড়িগুলো কত সুন্দর, তাই না? আমি চোখ ছোট ছোট করে ঝর্ণার দিকে তাকিয়ে বললাম, তুমি কি মাঝরাতে শাড়ি দেখানোর জন্য আমাকে এখানে ডেকেছো? কেন, আপনার পছন্দ হয় নাই? লাইক সিরিয়াসলি, তুমি মধ্যরাতে আমাকে শাড়ি দেখানোর জন্য এত কান্নাকাটি করছিলে? হায় আল্লাহ, এ আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? তুমি তো কাল সকালে এগুলো আমাকে দেখাতে পারতে। আসলে এই শাড়িগুলো কাউকে না দেখানো পর্যন্ত আমার ঘুম আসছিল না, তাই আপনাকে আসতে বললাম। ভালো করছো, শাড়ি তো দেখা হয়েছে, এখন আমি যাই, নাকি আরো কিছু দেখানো বাকি আছে? এই, আপনি কি রাগ করেছেন? না, রাগ করবো কেন? তুমি মধ্যরাতে আমার ঘুম ভাঙিয়ে কান্নাকাটি করে আমাকে বাসায় নিয়ে এসে পাইপ বেয়ে দোতলায় উঠেলে শাড়ি দেখাবে বলে, আর আমি কি রাগ করতে পারি? আমি একটা সিগারেট ধরাতে জন্য বলল, এই রুমে সিগারেট খাবেন না, যান ব্যালকনিতে গিয়ে সিগারেট টানেন। অসভ্য লোক একটা, কতবার করে সিগারেট খেতে বারণ করেছি, কিন্তু ওনার আমার কথা কানে যায় না। আমি বেলকনিতে চলে এলাম। একটু পর ঝর্ণা এসে বলল, এই সিগারেট ফেলেন। আমার ঠোঁট থেকে সিগারেট নিয়ে ফেলে দিয়ে আমাকে বলল, এখন চোখ বন্ধ করেন। কেন? আমি ওর দেখে বুড়ো কুচকে তাকিয়ে বললাম, কেন? এখন কি কোন কোন রঙে চুড়ি কিনেছো সেগুলো দেখাবে? বেশি কথা বলেন কেন? যেটা বলেছি সেটা করেন। আমি চোখ বড় করতেই সে আমার হাত ধরে রুমের মধ্যে নিয়ে এলো। আমি টিপ টিপ করে চোখ খোলার চেষ্টা করতে সে বলল, এই খবরদার চোখ খুলবে না। আমি চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করছিলাম ঝর্ণা আসলে কি করতে চায়। বারুদের গন্ধ নাকে এলো, তার মানে ঝর্ণা ম্যাচ চালিয়েছে। এরপর সুইচ বন্ধ হওয়ার শব্দ পেলাম। কিছুক্ষণ পর ঝর্ণা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, এবার চোখ খুলুন। চোখ খুলতে দেখতে পেলাম রুম জ্বলে উঠেছে রং বেরঙের বাতি দিয়ে। রুমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অথচ আমি যখন রুমে ঢুকছিলাম এগুলো দিকে খেয়ালই করিনি। আমি যখন রুমের চারপাশ দেখতে ব্যস্ত, ঝর্ণা আলতো করে আমার গালে চুমু দিয়ে বলল, শুভ জন্মদিন মিস্টার অভ্রলাল চৌধুরী। আমি অবাক চোখে ঝর্ণার দিকে চাইলাম।
আমি ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন। তাহলে এসব চলছিল আমার পাগলিটার মাথায়? ঝর্ণা মুচকে মুচকে হাসছে। আমি কান ধরে সরি বলে ওর কপালে একটা চুমু খেলাম। অনেক অনেক ধন্যবাদ বউ, আর আমি আমার ব্যবহারের জন্য সত্যি অনেক দুঃখিত। হয়েছে হয়েছে, এখন আমাকে ছেড়ে জলদি কেকটা কেটে ফেলুন। আমি আমার সামনে রাখা টেবিলের দিকে তাকালাম। আমার পছন্দের চকলেট কেক সামনে রাখা। ঝর্ণা আমার কানে কানে বলল, সারপ্রাইজটা কেমন দিলাম? অনেক 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 সুন্দর। আজ আমি তোমার কাছে একটা গিফট চাইবো, দেবে? কি গিফট? আমি ঝর্ণার কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, ক্যান আই কিস ইউ? ঝর্ণা আমার থেকে একটু দূরে সরে গিয়ে বলল, না, সিগারেট না ছাড়লে কোনো রকম চুম্মাচুম্মি হবে না। এটা কোনো কথা বললা? হ্যাঁ, এইটাই কথা। আগে সিগারেট ছাড়বেন, তারপর সবকিছু পাবেন। ঝর্ণার বাসা থেকে আসার সময় সে আমাকে শক্ত করে জড়ে ধরে হালকা ভেজা কণ্ঠে বলল, এ কদিন আপনি একটু সাবধানে থাকবেন, কেমন? কেন, কি হয়েছে? আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? সেটা বলা যাবে না, স্বপ্নের কথা বললে সেটা সত্যি হয়ে যায়। এগুলো কুসংস্কার। কি স্বপ্ন দেখেছো? আমি মারা যাচ্ছি? ঝর্ণা আমার মুখ চেপে ধরে ফুপে কেঁদে উঠলো। আরে পাগলি, আমার এখনই কিছু হচ্ছে না। এই ফাজিল ছেলে এত তাড়াতাড়ি মরবে না, বুঝেছো? তুমি টেনশন করো না। খুব জোরে জোরে গায়ে হলুদের গান বাজছে, সবাই অনেক মজা করছে। আজ আমার আর ঝর্ণার গায়ে হলুদ। ঝর্ণাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে, সবাই তার হাতে গালে হলুদ ছোঁয়াচ্ছে, এরপর কত কিছু খাইয়ে দিচ্ছে। ঝর্ণা মাঝে মাঝে মনে হচ্ছে এত মিষ্টি গেলে সে আরও মুটকি হয়ে যাবে। আমি হয়তো তাকে কোলে নিয়ে বলবো, বউ তুমি দিন দিন চালের বস্তা হয়ে যাচ্ছ, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করো, বুঝলে? তা না হলে পরে দেখা যাবে তোমাকে কোলে নিতে গিয়ে আমার কোমরটাই ভেঙে গেছে। রাতে ঝর্ণা হাতে মেহেদি দিচ্ছে, হঠাৎ আমার কল। ঝর্ণার ফোনে আমার নামটা দেখে রুমে সবাই হাসাহাসি শুরু করে দিল। এরপর কল রিসিভ করে আমার সঙ্গে ফাজলামো শুরু করে দিল। আমি কি ফাজিল কম? কিন্তু কেন জানি আজ ফাজলামো করতে ইচ্ছে করছে না। বেশ কিছুক্ষণ কথা বলার পর ঝর্ণার কানে ফোন ধরলো। ঝর্ণা প্রথমেই বলল, এই লাউড স্পিকারে দেওয়া আছে, কিন্তু সাবধানে কথা বলবেন, সবাই কান পেতে আছে। কি করছিলে? হাতে মেহেদি দিচ্ছি, আপনি কি করছেন? আমি ছাদে বসে আছি, একটু ভিডিও কলে আসো না, তোমাকে হলুদ সাজে দেখতে খুব ইচ্ছে করছে। আশেপাশে সবাই বলে উঠলো, ও মা গো, টু লাভ। প্রথমে ঝর্ণার মেহেদির পর দুটি হাত দেখতে পেলাম, এরপর আস্তে করে ঝর্ণাকে। হলুদ শাড়িতে অপূর্ব সুন্দরী লাগছে ওকে, মুখে সেই চিরচেনা হাসিটা লেগে আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। একটা মেয়ে ক্যামেরা তার দিকে ঘুরিয়ে বলল, দুলা ভাই, শুধু নিজের বউকে দেখলে চলবে, আমাদের দিকেও তো একটু নজর দিতে হবে, তাই না? এতগুলো শালি সামনে আপনি শুধু আপনার বউয়ের প্রশংসা করে যাচ্ছেন, আমাদেরও একটু প্রশংসা করুন, আমরাও কিন্তু কম সুন্দর না। আমাকে কাশতে দেখে ঝর্ণা বলল, এই আপনি এখনো সিগারেট খাচ্ছেন? আপনাকে না কতবার বারণ করেছি? আপনি কি অসুস্থ? আপনাকে কেমন জানি দেখাচ্ছে। না তেমন কিছু না, সকাল থেকে পেট একটু ব্যথা করছে, কাল ভাজা পড়া খেয়েছিলাম তো, এই জন্য হয়তো গ্যাস হয়েছে। ঝর্ণা উত্তেজিত হয়ে বলল, পেট ব্যথা করছে, ডাক্তারের কাছে গিয়েছিলেন? আরে তেমন কিছু হয়নি তো, একটা গ্যাসের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন রাখছি, পরে কথা বলবো। পেটের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, ঠিকভাবে বসে থাকতে পারছি না, বেশ কয়েকদিন ধরে ব্যথাটা করছে। যদি এর আগে মেডিসিন নিলে ঠিক হয়ে যেত, কিন্তু আজ আর কিছুতেই কিছু হচ্ছে না। রুমে যাওয়ার জন্য সিঁড়ির কাছে আসতে এমন ব্যথা উঠলো যে আমি এখানে বসে পড়লাম। বস থেকে পা স্লিপ করে পড়ে গেলাম। এবার আর কিচ্ছু মনে নেই, অতিরিক্ত ব্যথায় অজ্ঞান হয়ে গেছিলাম বোধহয়। আমাকে দরাদরি করে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমি অনেক চেষ্টা করছিলাম চোখ মেলে তাকানোর জন্য, কিন্তু কিছুতেই চোখ মিলতে পারছিলাম না। শেষবার যখন চোখ মেলে তাকালাম,